বিয়ের ৩ মাসের মাথায় খুশবু জানতে পারল তার স্বামীর ৯ বছরের একটা আলাদা সংসার আছে। এই বাড়িতে আসার পর থেকেই একের পর এক ঘটনায় যেন সে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। তারপর আজ এমন কিম্বুত কিমাকার চাঞ্চল্যকর একটি ঘটনা তাকে এভাবে শেষ করে দেবে সে ভাবতেও পারেনি। খুশবু নিজের গলা ফাটিয়ে চিৎকার দিয়ে কান্না করে উঠল। শিরা উপশিরায় বয়ে গেল কিছু তিক্ততা, কিছু বিশ্রী অনুভূতি। কান্না আটকাতে হাত কামড়ে ধরল সে। বারবার নিচের ধারালো দাঁতে হাত কামড়াচ্ছে আর তার শরীর কেঁপে কেঁপে উঠছে। কান্নারা সব উপচে পড়ছে চোখ বেয়ে। কান্নার দাপটে তখন মুখে জমেছে লালা। ছোট বাচ্চাদের মতো সেই হাউমাউ করে কান্নার রিনরিন আওয়াজ। সুফল ওয়াশরুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই খুশবু খুব বিশ্রী বিপর্যস্ত এ অবস্থা দেখে অত্যন্ত বিচলিত হয়ে তার কাছে গেল। সহাস্যে প্রশ্ন করল, এই আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? এভাবে কাঁদলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। বাড়ির কথা মনে পড়ছে খুব বেশি। চলুন, আজই আপনাদের বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। খুশবু এবারে অনেক জোরে শব্দ করে কাঁদতে লাগলো। আটকে যাওয়া গলায় ভেঙে ভেঙে বলল, আমার সঙ্গে আপনি কেন এমন করলেন? আপনি কিভাবে পারলেন? কেন আপনি আমাকে বিয়ে করে আমার জীবনটা ধূলিসাৎ করে দিলেন? কেন করলেন? কয়েক প্রহর পূর্বেও তো সবকিছু ঠিক ছিল। কাল রাতেই তাদের সম্পর্কের নতুন শুরু হলো। বিয়ে করে ৩ মাস পর তাদের সম্পর্কটা সবে স্বাভাবিক হচ্ছে। এখন কি এমন হলো যে এভাবে ভেঙে পড়ল মেয়েটা? সুফলের হৃদয়টা মোচড় দিয়ে উঠল। খুশবু তখনও কান্না করছে। ভাগ্যিস তার রুমটা সাউন্ড প্রুফ। বিদেশ থাকাকালীন ওখান থেকে ফেরার সময় অনেক এক্সপেন্সিভ আসবাবপত্র সে নিয়ে এসেছে। এই রুমের সকল ফার্নিচার তার বাইরের দেশ থেকে কেনা, ইম্পোর্টেড সব জিনিস। চাকরির সূত্রে অনেক সময় বিদেশে যেতে হয়। আপনি কান্না থামান, আগে বলুন কি হয়েছে? খুশবু কান্না থামানোর বদলে আরো বাড়িয়ে দিল। কান্নার দাপটে কথা বলতে পারছে না সে। সুফল কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর কাঁদবেন না, কান্না থামান, বলুন কি হয়েছে? বাড়িতে মা বা ভাবি কিছু বলেছে? এই খাইস্টা লোক, কি কান্না থামামো? আমার সঙ্গে এই ধোকাবাজি কেন করছস? আমাকে আজ জীবিত অবস্থায় মৃতের মতো বানিয়ে দিলি। ছি ছি, বিয়ে করা স্বামীকে কেউ তুই তুকারি করে? এই মেয়ে, আপনি আমাকে তুই বলছেন কেন? আমার যা ইচ্ছে তাই করব, তোর কি? আমাদের মধ্যে কাল তো রাতেই সব ঠিক হলো। কত সুন্দর একটা রাত কাটলো। শান্ত হন আর বলুন কি হয়েছে? কিসের ঠিক হয়েছে? আসলে ভাগ্য যা আমার জন্য অনির্বচনীয় আনন্দ আর অবর্ণনীয় দুঃখ জমিয়ে রেখেছে তা কি আর জানতাম? আমি যে ঘুরে দাঁড়াবো তারও ইয়ত্তা নেই এখন আর। কিসব বলছেন খুশবু? ক্লিয়ার করবেন বিষয়টা। আপনার ৯ বছরের একটা সংসার আছে আর আপনি আমাকে বিয়ে করলেন তাকে রেখে। সুফল এটা শুনো নির্বিকার রইল। ভেতরে ভেতরে অবাক হলেও প্রকাশ করল না। জিজ্ঞেস করল, আপনি জানলেন কিভাবে? আপনার ফোনের কল রেকর্ড থেকে। আচ্ছা। গা জ্বলে গেল খুশবুর সুফলের এমন নির্বিকারত্ব দেখে। সে শার্টের কলার ধরে বলল, এই তুই আমাকে ঠকালি কেন এভাবে? ভয় পাওয়া বা আপনার থেকে লুকানোর কোনো ইচ্ছেই ছিল না। বাসা থেকে আব্বুর পছন্দ অনুযায়ী হয়েছে আপনাকে বিয়ে করা। আব্বুর কথা ফেলতে পারিনি। আমার যে ৯ বছরের একটা সংসার রয়েছে সেটা কেউই জানে না। তাই আপনাকে বিয়ে করার কথা বাসায় বারণ করতে পারিনি। তারপর আপনাকে আব্বুর পছন্দ। বিবেক যে আমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছিল তা নয়। আমার সেই মানসিক অবস্থাকে আপনি বরং কাপুরুষতা বলতে পারেন। সেদিন আপনাকে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে আসার কোনো রকম যুৎসই কারণ আমি খুঁজে পাইনি। বিবেক এবং কাপুরুষতা সত্যি কথা বলতে কি একই বস্তু? আমার জানা নেই। পারলে ভুলে যাবেন সবটা। আপনি আপনার আগের স্ত্রীকে ছেড়ে দিন। পারবো না। ৯ বছরের সংসারের আঁচিল চাইলেই ভাঙা যায় না। তাহলে আমাকে ছেড়ে দিন। আপনাকেও ছাড়তে পারবো না খুশবু। নিজেকে সামলে নিন। আশা রাখছি বিষয়টি কাউকে জানাবেন না। সুফল বেরিয়ে গেল ঘর থেকে। ধুলো মাখা বারান্দায় ধপাস করে বসে পড়ল সে। বিয়ের দিনের কথা মনে পড়ল খুশবুর। বিয়ে হয়ে এসে শ্বশুরবাড়িতে ঢোকার মুখে অত্যন্ত বিপাকে পড়তে হয় খুশবুকে।
তার নন্দাই তাকে কোলে করে ঘরে তুলবে, কারণ তার শাশুড়ি বলছিল এমন প্রথা তার পরিবারে আরো আগে থেকে চলে আসছে। তার ভাসুরের বউ মানে এই বাড়ির মেজ ছেলের বউয়ের ক্ষেত্রে এমনটা হয়েছে। এই বাড়ির বড় মেয়ে সুফলা, মেজ ছেলে সুজন আহমেদ, আর তার স্বামী ছোট ছেলে, তার নাম হলো সুফল আহমেদ। সুফলা আর সুফল নামটা কাছাকাছি, হয়তো বড় ননদের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। তার স্বামীর বয়স তার থেকে 12 বছর বেশি। আজকের এমন একটা ঘটনায় অপমান, লজ্জায় কুণ্ঠায় বিমূঢ় হয়ে গেল খুশবু। সে প্রায় ঘন্টাখানেক হলো বাইরে দাঁড়িয়ে আছে। তাকে ঘরে ঢুকতে দেওয়া তখনই হবে যখন তার নন্দাই আসবে। তার নন্দাই নাকি একটা জরুরি কাজে বাইরে গেছে, আর নিয়ম পালন না করে তাকে ঘরে নেওয়া হবে না। এমন ফালতু নিয়মও হয় এই আধুনিক যুগে। এই যুগে এই প্রথা কতটা প্রকাট্য তা জানা নেই। এক পর্যায়ে অতিষ্ঠ হলো খুশবু। রাগে দুঃখে হাউমাউ করে কান্না আসছে তার। খুশবু রীতিমতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। আপনজনদের ছেড়ে আসা, সঙ্গে সারাদিন অনাহারে থাকার ফলে তার শরীর দুলছিল, হাত পায়ের সমস্ত শরীরের বল হারাচ্ছিল। বিয়ের গোলাপি রঙের জামদানি শাড়িটা হাতের মুঠোয় নিয়ে কুঁচকে ধরে রেখেছে সে। কতক্ষণ যে এরকম পরিস্থিতি সামাল দিতে পারবে তা বুঝতে পারছে না। আর স্বামী নামক মানুষটা মায়ের একটা কথায় তাকে ফেলে চলে গেল। একটা বার কি সে বলতে পারতো না এসব বাজে নিয়ম সে তার বউয়ের সঙ্গে পালন করতে দেবে না? নতুন বউকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবো মা? এভাবে ঠান্ডায় সে দাঁড়িয়ে আছে। ভাইকে তো রুমে এনে বসিয়ে দিলে, কিন্তু এখনো নতুন বউকে আনলে না। জামাই বাড়িতে না আসা অব্দি দাঁড়িয়েই থাকবে। নিহারের গম্ভীর কণ্ঠস্বর। মা, কিসব উল্টোপাল্টা কথা বলছে? হ্যাঁ, আমার স্বামী আমার ভাইয়ের বউকে স্পর্শ করে কোলে তুলে আনবে? এসব আগের নিয়ম, এসব এখন পালন করতে হয় না। একটু উন্নত হও। এত নোংরা আর আগের যুগে চিন্তাধারা পোষণ করো না মনে। একটুও বুঝতে পারছো না, এতে আমার খারাপ লাগবে। আমার স্বামী অন্য একজন নারীকে স্পর্শ করে ঘরে আনবে, ব্যাপারটা কতটা জঘন্য পর্যায়ের ভেবেছ? আমি না তোমার বড় মেয়ে? আমার কথাও তো একবার ভাবতে পারো। নাকি এসব নিয়মের বেড়া চলে অন্ধ হয়ে নিজের মনকে পাথর বানিয়ে ফেলেছ? কই, সুজনের বইয়ের ক্ষেত্রে তো এমন নিয়ম পালন করনি। এসব কথা বলে আমাকে টলাতে পারবি না। ওই মেয়েকে আমার পছন্দ হয়নি। তোর বাপের পছন্দ কোনো কালেই আমার পছন্দ ছিল না, আজও হয়নি। তাই এসব নিয়ম টিয়মের কথা বলে ওই মেয়েকে একটু শিক্ষা দিচ্ছি। ছি মা, এই ছিল তোমার মনে? শুধুমাত্র বাবার পছন্দ বলে তুমি এই ঠান্ডায় নতুন বউকে দাঁড় করিয়ে রাখছ? সেই মনিও মা, একটা নতুন বউ, বউয়ের সঙ্গে আসা কনে যাত্রী দুজন, মেয়েটির বৃদ্ধা দাদি, বাড়ি ভর্তি মেহমান, তাদের সামনে মেয়েটির সঙ্গে এমন করছো? এর মধ্যেই কানাঘুষে শুরু হয়ে গেছে। আর নতুন বউয়েরই বা আমাদের সম্পর্কে কিরকম ধারণা হবে বলো তো? এত কথা বলিস না। তোর বাবার কোনো পছন্দটা আমি ঠিকভাবে নিয়েছি। হ্যাঁ, আমার ওই মেয়েকে পছন্দ হয়নি, তাই সহ্য হচ্ছে না। শ্বশুর বাড়িতে ঢোকার আগে ওই মেয়েকে বুঝিয়ে দিচ্ছি বড়লোক বাড়ির বউ হতে হলে কি কি সহ্য করতে হয়। তা না হলে দেখা যাবে এই ছোট লোকের মেয়ে আমার মুখে মুখে চোপা করছে। সুফলা মায়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে যথাক্রমে রাগান্বিত ভাব ফুটে উঠেছে তার। সুফলা গজগজ করতে করতে বলল, বাবা আসুক শুধু, দেখবে আমি তোমার এসব কর্মকাণ্ডের কথা বলে দেব। বাবার অনুপস্থিতির ফায়দা তুলছ তো, দেখো এর ফল কি হয়। বুঝতে পারছি না বাবার আসতে কেন দেরি হচ্ছে। ওদের বাড়ি থেকে কখন বেরিয়েছে কে জানে। বিয়ে বাড়ির পরিবেশ ক্রমশ গরম হতে লাগলো। মেয়ের বড় দুলাভাই সঙ্গে এসেছিল তাদের বাড়ি থেকে। সে প্রায় রেগে গিয়ে গন্ডগোল শুরু করলো। তাদের মেয়েকে সহ তাদের এভাবে অপমান কেন করা হচ্ছে? পরিবেশ উত্তপ্ত হতে দেখে নিজেকে সংযত করে অনেকটা বাধ্য হয়ে নিহারি এলেন বউ ঘরে নিতে। দুধ মিষ্টি খাইয়ে স্বর্ণের আংটি দিয়ে ছোট ছেলের বউকে ঘরে তুলেন। শুধুই তার স্বামীর পছন্দ করা মেয়েকে ছেলে বিয়ে করেছে বলে এরকম একটা বাজে ব্যাপার ঘটালেন তিনি, নাকি মেয়েটা গরিব বাবার মেয়ে বলে? সকল নিয়ম পালন করে খুশবুকে যখন ঘরে নিয়ে যাচ্ছিল তার বড় ননদ, তখন খুশবু ঘুরে তার শাশুড়িকে শান্ত কিন্তু শীতল কণ্ঠে বলল, আসার সময় আপনার ছেলে আমাকে কি বলেছেন জানেন? নতুন বউয়ের কথা শুনে চোখ পিটপিটিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলে খুশবু মুচকি হেসে বলল, আপনার ছেলে বলেছে আপনাকে যেন আমি শাশুড়ি না,
আমার মায়ের চোখে দেখি। আজকে ঘন্টাখানেক যা নমুনা দেখলাম, এতে তো আমি আপনার মাঝে আমার মায়ের কোনো লক্ষণ দেখতে পেলাম না। আপনাকে আমি শাশুড়ির চোখে না, মায়ের চোখেই দেখব। তবে আপনাকে আমার শাশুড়ি থেকে মা হয়ে ওঠার পরীক্ষায় পাশ করতে হবে, তবেই আপনাকে আমি মায়ের চোখে দেখব। সবসময় বউদেরই কেন মেয়ে হয়ে ওঠার পরীক্ষায় নামতে হবে বলুন তো? রাগে থরথর করে কেঁপে উঠলেন নিহারি। প্রথম দিন এসে তাকে কথা শোনাচ্ছে, বাকি দিন কি করবে এই মেয়ে? তাকে সমীহ করবে? রাগে রিরি করছে তার পুরো শরীর। খুশবু রুমে ঢুকেই দেখল পুরো রুম লাল রঙের ছোঁয়ায় যেন রঞ্জিত হয়ে আছে। ঘরের চাদর, বালিশের কাবার, জানালার পর্দা, এমনকি ঘরের দেয়ালেও লাল রঙের আভা। বাসর ঘরে চারপাশটা চমৎকারভাবে সাজানো হয়েছে। এই বাড়ির মানুষগুলো কেমন তা যেন এই কয়েক ঘন্টায় বুঝে ফেলেছে সে। যদিও সে আজকের এই ঘটনার জন্য সবাইকে এক কাতারে ফেলতে পারে না। পরক্ষণে চোখ পড়ল দেয়ালে একটি খাড়াই করা ফ্রেম ঝোলানো। তার ওপরে একটি যুবকের পূর্ণ প্রতিকৃতি দেখে মনে হলো যুবকটির চেহারা অদ্ভুত সুন্দর। খুশবু বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো সুফলের জন্য। একটা মানুষের ছবি দেখেই তার মন ভালো হয়ে গেছে। কয়েক ঘন্টা আগের কথাও ভুলে মনে জমেছে আলাদা শঙ্কা, আলাদা অনুভূতি। এক অন্যরকম কিছু অনুভব করছে যা সম্পূর্ণ নতুন। সুফল রুমে ঢুকে পায়চারি করতে লাগলো। বুঝতে পারল না কিভাবে কথা শুরু করবে। প্রথমত সে তার সদ্য বিবাহিত স্ত্রীকে মায়ের কথায় রেখে এসেছিল। তাকে কেমন ভাবছে মেয়েটা? নিশ্চয় খুবই বাজে। কিন্তু সে চাইলেও মায়ের কথা ফেলতে পারত না। তাই সে আড়াল থেকে বড় বোন জামাইকে বলেছিল যেন সে বাড়িতে না আসে এখন। সে তো আর তার স্ত্রীকে অন্যের সংস্পর্শে আসতে দিতে পারে না। তাই জোৎসই একটা চাল চেলে বোনের স্বামীকে বুঝিয়ে বলে দিয়েছে যেন সে এই মুহূর্তে বাড়ির ত্রিসীমানায় না আসে। সে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে কণ্ঠে কোমলতা মিশিয়ে জিজ্ঞেস করল, আপনার বয়স কত যেন? 18 বছর 2 মাস। আর আপনার? কথার পিঠে প্রশ্ন করল খুশবু। এদিকে খুশবুও কথা বলতে পারছিল না লজ্জার শঙ্কায়। খুশবুর ভয় কাতুরে কম্পিত স্বরে শিউরে ওঠে সুফল। খুশবুর প্রশ্নে জবাব দিল না সে। হাতের ঘড়িটি খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখল। পরনে তার সুন্দর এক্সক্লুসিভ শেরওয়ানি। বিয়েটা এত দ্রুত আর এভাবে হওয়াতে তার মন ক্ষীণ মলিন হয়ে আছে। বিছানায় ভয়ে গুটিয়ে যাওয়া মেয়েটির দিকে তাকে নরম স্বরে শুধালো, ভয় পাচ্ছেন? পাচ্ছি। কেন? আপনি আর আমি ছাড়া এ রুমে কেউ নেই তাই। তো এটাই তো স্বাভাবিক। স্বামী স্ত্রীর ঘরে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকবে না। আপনি কি আরও কাউকে আমাদের সঙ্গে রাখতে চান নাকি? চাই তো। হ্যাঁ? গোল গোল চোখে তাকালো সুফল। সুফলের দিকে এক পলক তাকালো খুশবু। ভালোভাবে দেখে বুঝলো মানুষটার মুখে রুক্ষতা নেই। পুরুষ্টু চুলগুলি আলকাত্রার মতো কালো। আর ওই জৈবনোদ্যত যুবকটিকে মনে হচ্ছে যেন হাতির দাঁত আর গোলাপের পাপড়ি দিয়ে তার দেহটি তৈরি হয়েছে। ছবির থেকেও মানুষটা ভয়ঙ্কর সুন্দর। কেমন পেটানো টানটান শরীর। তার বয়স অনুযায়ী তাকে দেখে বোঝার ইয়ত্তা নেই তার বয়স 30+। মনে হয় যেন সবে 23-24 বছরের টকবগে যুবক। শুকিয়ে আসা গলায় ঢোক গিলে নিল খুশবু। বলল, আমার দাদি কইছে আপনার আর আমার বাসর ঘরে দাদিও থাকবো। কিন্তু দাদি তো এমন আইলো না। আপনার দাদি আপনার সঙ্গে মজা করেছেন, এটা বোঝেননি? বুঝেছি তো। দাদি কি কইছে জানেন? কি শুনি? কইছে কিলো চুরি তোর স্বামীরা আমারে দিবি। তোর স্বামী যা সুন্দর হইছে রে, সুযোগ হইলে আবার বিয়া বইতাম তোর স্বামীর কাছে। আপনি কি বললেন? আমাকে দিতে চাইলেন? হ্যাঁ চাইলাম। আমি স্বামী দিয়ে কি করবো? আপনি স্বামী দিয়ে কি করবেন মানে? অন্যরা কি করে? কি করে তা দিয়ে আমার কি কাম? আমি তো দেখতেছি না স্বামীর কোনো কাম আছে। এরকম শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি টাইপ কথা কেন বলছেন? আমার ভালো লাগে তাই বলি। এই যে এখন শুদ্ধ কথা বলছেন, এভাবেই কথা বলবেন, শুনতে ভালো লাগে। আসলে দাদির কথা মনে পড়লে অশুদ্ধ ভাষা মুখে আসে। ইস, দাদি এখনো আসে না কেন? এখন কয়টা বাজে? স্বামী স্ত্রীর ঘরে দাদিকে রাখবেন? আজ আমাদের বিয়ে হয়েছে। বিয়ে মানে বোঝেন তো? হো, বুঝবো না কেন? বুঝি তো। ঘরে ঢোকার সময় দাদি বলে দিয়েছে আপনি আমার কাছে আজ যা চাইবেন তাই যেন দিয়ে দিই।
আমি তো আপনারে কিছু দিব না, তাই খালি হাতে এসেছি। হিহিহি। সুফল খুশবুর নৈকট্যে গেল। বিছানায় বসতে নিলে খুশবু লাফ দিয়ে বিছানা থেকে নামলো। বিছানা থেকে নেমেই দেয়ালের সঙ্গে সিটিয়ে রইল ভয়। সুফল হতবম্বের মতো দাঁড়িয়ে খুশবুর দিকে তাকিয়ে রইল। তার এরকম কর্মকাণ্ডের মানে সে বুঝল না। খুশবু মনে মনে হাসল। সে সুফলকে একটা ছোট্ট পরীক্ষা করতে চাইছে। আচ্ছা, মানুষটা কতটা ভালো, নাকি সে তাকে সময় দেবে না। দেখা যাক কতটা সফল হয়। সুফল গলা খাকারি দিয়ে বলল, আপনার আমাকে এত ভয় পাওয়ার কারণ কি? আমাকে কি পছন্দ না? পছন্দ, তবে ভয় পাওয়ার তো অবকাশ নেই। আছে আছে। হো, কি? আপনি কাছে এসে যদি আমায় কামড়ে দেন, আমার ভয় করছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি উইথ ইউ। নো ওয়ে। সুফলের ক্রোধানল কণ্ঠস্বর। কি বললেন? কেন ইংরেজি বোঝেন না? না। মিথ্যা কথা বলার জায়গা পান না? অনার্সে পড়ছেন, এই সামান্য ইংরেজি বোঝেন না? আমি পড়ি না তো। আবারও মিথ্যা। আসুন বিছানায়। আপনি যদি ভেবে থাকেন আমি সোফায় ঘুমাবো, সে আশায় ঘুরে বালি। আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। আপনি নির্ভয়ে পাশে শুয়ে পড়ুন। আমি অসভ্য না, সভ্য মানুষ। বিনা অনুমতিতে আপনাকে ছোব না। আর হ্যাঁ, বিয়ের শাড়ি বদলে আপনার যা ভালো লাগে পরে নিন। সুফল সোজা হয়ে শুয়ে কপালে এক হাত রেখে চোখ বন্ধ করে রইল। খুশবু প্রায় মিনিট 5 সেভাবেই দাঁড়িয়ে থেকে সুটকেস থেকে শাড়ি বের করে একটা সুন্দর শাড়ি পরে ফেলল। তারপর বিড়াল পায়ে এগিয়ে এলো বিছানার কাছে। বিছানায় এসে অস্বস্তি নিয়ে গাঢ় হয়ে শুয়ে পড়ল। ক্ষণকাল পর সুফল গলা ছেড়ে আবার জিজ্ঞেস করলো, এই আপনি একটু আগে আমাকে ভয় পাচ্ছিলেন, এখন ভয় পাচ্ছেন না? তখন ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন ভয় করছে না। ভয় পাওয়ার এখনো অনেক কারণ আছে। না, নেই। আপনি তো একটু আগে বলছিলেন আপনি সভ্য মানুষ। এই ছোট লোকের বাচ্চা, এখানে বসে থাকলে হবে? সন্ধ্যা যা হইল, রান্না কি তোর মা এসে করবে? ওঠ, যা রান্না কর। শাশুড়ির ধারালো বাণীতে ধ্যান ফেরে খুশবুর। সে নড়ে উঠতেই নিহারি মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। তার গাল চিটচিটে হয়ে আছে চোখের পানি শুকিয়ে। সে কি ঘুমিয়ে গেছিল? না, ঘুমোলে প্রথম রাত্রির কথা এত স্পষ্ট কিভাবে মনে পড়বে? খুশবু উঠে রান্নাঘরে গেল। বিয়ের পরদিন থেকে রোজ নিয়ম করে সুফলের প্রতি মুগ্ধতা বাড়তে থাকে তার। শাশুড়ির খিটখিটে মেজাজ তার কাছে কিছুই মনে হতো না, কারণ তার স্বামী তাকে সম্মান করে, তার কথা রাখে। দিন শেষে যখন মানুষটার ক্লান্ত মুখ দেখত, তখন সবকিছু ভুলে যেত সে। নতুন উদ্যমে বাঁচার তাগিদ পেত। সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা, সবার মন জুগিয়ে চলা শুরু করা। খুশবু সুফলের প্রতিটি কথা শুনত। নাস্তা বানাতে বানাতে সে ভাবল, এখন না হয় একটু অন্যরকম কিছু হোক। খুশবুর বাবা সবসময় বলতেন, পৃথিবীতে ভালো দিয়ে সবকিছু জয় করা যায়। অন্যরা যতই খারাপ হোক, যদি মন প্রাণ দিয়ে তুমি ভালো কিছুর দিকে দাবিত হও, তবে কখনোই তা তোমার জন্য খারাপ কিছু বয়ে আনবে না। খারাপ সে ভালোর নিকট হবে তুচ্ছ, ক্ষীণ। ভালোবাসা দিয়ে যেমন সবকিছু জয় করা যায়, তেমনি ভালো কাজের মাধ্যমে খারাপ কিছুকে দূর করা যায়। যারা কুৎসিত এবং মূর্খ, এই জগতে তারাই সবচেয়ে ভালো জিনিসটা ভোগ করে, এটা জানো? তারা আরাম করে বসে খেলার দিকে তাকিয়ে থাকতে পারে। জয় সম্বন্ধে যদি তাদের কোনো জ্ঞান নাও থাকে, পরাজয় সম্বন্ধে কোনো ধ্যান ধারণাও তাদের নেই। কোনো ঝামেলা ঝঞ্ঝাটই তাদের বিব্রত করে না। আর 10 জনের মতো তারা শান্ত আর উদাসীনভাবেই জীবন কাটিয়ে দেয়। কোনোদিনই তারা অন্য লোকের জীবনে বিপর্যয় ডেকে আনে না। অন্য লোকের কাছ থেকেও তারা কোনো রকম গুরুতর আঘাত পায় না। তোমাকে আমি সেভাবেই তৈরি করেছি। তুমি শিক্ষিত, কিন্তু তোমাকে এমনভাবে চলতে হবে যেন সবাই ভাবে তোমার জানার পরিধি খুবই কম। তুমি সবার কাছে নিজেকে বোকাশোকা প্রতিপন্ন করবে, কিন্তু আদতেও তোমার ভেতরটা তার উল্টো হবে। তাহলে যে কোনো পরিস্থিতির মোকাবেলা তুমি সহজেই করতে পারবে। আমি জানি তুমি পারবে। সুফল সন্ধ্যার পরপর বাসায় চলে আসে। খুশবু তার সঙ্গে একটাও কথা বলেনি। সুফল বিভিন্নভাবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু খুশবু সুযোগ দেয়নি। রাতে সবার খাওয়া হলে সবাই শুতে চলে গেল। সুফল বার কয়েক উকি দিয়ে দেখেছে, কিন্তু খুশবু ইচ্ছে করে রান্নাঘরে কাজের বাহানায় রয়ে গেছে। মহসিন আহমেদ রোজকার মতো অফিস থেকে আসলেন দেরিতে। ঝুমুর তখন বসে ঝিমোচ্ছিল।
মহসিন আহমেদ ফ্রেশ হয়ে এসে খুশবুকে ডেকে শুধালেন, সবাই ঘুমিয়ে গেছে, তাহলে তুমি কেন বসে আছো মা? কিঞ্চিত হকচকালো খুশবু, চোখ পিটপিট করে বলল, বাবা আপনার জন্য বসে আছি, খেতে বসুন, আমি দিচ্ছি খাবার। আচ্ছা দাও, তুমি খেয়েছ? না, আমি আপনার সঙ্গে খাবো বলে খাইনি। সে কি, সবাই তো খেয়েছে। কেউ একা একা খেলে আমার খুব খারাপ লাগে বাবা, তাই আমি আপনাকে সঙ্গ দিতেই খাইনি। আমি কিন্তু মা সবসময় একা খেয়ে অভ্যস্ত। তোমার শাশুড়ি খেয়ে ঘুমিয়ে যেতেন, আমার আসতে দেরি, বিজনেস সামলাতে হয়। সুজন তো আগেই চলে আসে, বুড়ো বাপকে একা ফেলে চলে আসে, ভাবতে পারছো? পারছি। আমাকে ওদের ভালোবাসার পরিধি কতটা সেটাও নিশ্চয়ই 3 মাসে বুঝেছ। হ্যাঁ বাবা। তোমার মন খারাপ কেন মা, কি হয়েছে? কিছু হয়নি বাবা, আপনি প্লিজ খান তো শান্তিতে। বাবার কাছে সন্তানেরা মন খারাপ লুকিয়ে রাখতে পারে না মা। কিছু হয়নি বাবা। মহসিন সাহেব খাওয়া শুরু করার আগে খাবার মেখে আগে খুশবুর মুখের সামনে ধরল। হা করো মা। খুশবুর চোখ টলমল করছে। সে খাবার মুখে নিয়ে 2 হাতে মুখ ঢেকে হু হু করে কান্না করে দিল। এ কি মা, কাঁদছো কেন? খেতে বসে কাঁদতে নেই মা, কি হয়েছে? বাবাকে বলবে না? বাবা সব ঠিক করে দেব মা। সরি বাবা, আপনি খান। আসলে আমার বাড়ির কথা মনে পড়ছে। আসার পর একবার আমাদের বাসায় গিয়েছিলাম। আমি কি একবার আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারি? দেখো পাগলি মেয়ে, এই সামান্য ব্যাপারে কেউ কাঁদে? কান্না থামো, আমি আছি কি জন্য। কালই যাবে মা। খুশবু চোখ মুছে বলল, সত্যি যাব? হ্যাঁ সত্যিই যাবে, কেন যাবে না? ইস, এই দিকটা আমাকেই ভেবে দেখা উচিত ছিল। আমি সুফলকে বলবো, ও যেন তোমায় নিয়ে যায়। বাদরটা সারা জীবন কাজ করেই যাবে, ওরই তোমাকে নিয়ে ঘুরে আসা উচিত ছিল। আমি ওকে বকে দেব। আমার মেয়েকে কাঁদানো, ওকে আমি ছেড়ে দেব ভেবেছ? আমি একাই যেতে চাই, যেহেতু ওনার কাজ অনেক বেশি। শুধু শুধু ওনাকে চাপ দিতে চাইছি না। একা কেন যাবে? সুফল অবশ্যই যাবে। তাহলে ওই কথাই রইল। শোনো, ওকে বলবো যেন ছুটি নিয়ে নেয়। আচ্ছা, তোমার কোন স্থান পছন্দ মা? খুশবু হালকা গলায় বলল, আমি এখনো সমুদ্র দেখিনি বাবা। খুব দেখতে ইচ্ছে করে। মহসিন আহমেদ খেতে খেতে খুশবুকেও খাওয়াচ্ছেন। নিজের মুখের খাবার শেষ করে বললেন, তাহলে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো 2 দিন। আমি সুফলকে 7 দিনের ছুটি নিতে বলবো। 2 দিন তোমাদের বাসায় আর 5 দিন কক্সবাজার যাও, ওখান থেকে ঘুরে আসো, দেখবে সব ভালো হয়ে যাবে। আমি ব্যবস্থা করছি সবকিছু। খুশবু বলতে পারল না সে ঘুরতে যেতে চায় না। খেতে বসেছে সবে মানুষটা, এখন এসব বললে আর খাওয়া হবে না। খুশবু ঠিক করলো সে কাল গিয়ে একেবারে থেকে যাবে তার বাসায়। রুমে এসে সুফলকে আরামে ঘুমোতে দেখে রেগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল খুশবু সুফলকে টি শার্টের কলার ধরে টেনে তুলল। ঘুমন্ত সুফল তখন কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। খুশবু দুর্বল হলেও কঠিন গলায় প্রশ্ন করল, টেল মি অ্যাবাউট ইউর ওয়াইফ সুফল। সুফল চোখ মুখ কুঁচকে বলল, আপনি ওর ব্যাপারে কিছু জানতে পারবেন না, আর না আমি বলবো। আপনি আমাদের সুস্থ সম্পর্কটাকে অসুস্থ করে তুলছেন, এটা জানেন? এটাকে আপনি সুস্থ সম্পর্ক বলছেন? আপনি আমাকে ঠকিয়েছেন, আপনার প্রথম স্ত্রীকে ঠকিয়েছেন। আমি আপনাদের কাউকেই ঠকাইনি, কারণ আমি আপনাদের কাউকেই ছাড়িনি। আপনি ঠকিয়েছেন আমাকে, যার সঙ্গে 9 বছর সংসার করেছেন তাকে ঠকিয়েছেন। আপনার পরিবারের সবাইকে ঠকিয়েছেন। সবচেয়ে বিশ্রী আর জঘন্যভাবে ঠকিয়েছেন আপনি আমাকে, আর যার সঙ্গে 9 বছর সংসার করেছেন তাকে। আর কিছু বলতে চান? হ্যাঁ, আপনি হয় আমাকে, না হলে আপনার প্রথম স্ত্রীকে ছাড়বেন। আমাদের কোনো একজনকে আপনার চুজ করতে হবে। যদি বলি আমি আপনাদের কাউকেই ছাড়ব না, আপনারা দুজনেই আমার বেঁচে থাকার অপশন। এসব ফালতু ডায়লগ অন্য কাউকে শোনাবেন। আপনি আমাকে না ছাড়লে আমি আপনাকে ছেড়ে দেব। চেষ্টাও করবেন না। আমি যেভাবে 9টা বছর অত্যন্ত নিপুণভাবে সূক্ষ্মভাবে সবার থেকে আমার প্রথম স্ত্রীকে সবার আড়ালে রেখেছি, এখনো পর্যন্ত কাকপক্ষীও টের পায়নি, সেভাবে আপনাকেও রেখে দেব, যেতে দেব না। আমি খুঁজে বের করব আপনার প্রথম স্ত্রীকে। ওর পুরো দস্তুর, ওর গোষ্ঠীর হদিস আমি বের করে ফেলবো খুব শীঘ্রই।
আপনি ওর নাম ধাম কেন, একটা চুলও খুঁজে পাবেন না, আমি পেতে দেব না। এতদিন যখন কেউ পায়নি তখন ভবিষ্যতও পাবে না। এদিকে তো আসুন প্রাণবতী, কথা আছে। আবার ওর আগে সর্বাঙ্গে শিরশির করে উঠল খুশবুর। হিসিয়ে তেড়ে এসে সুফলের নিকটে এলো খুশবু। রাগে কাঁপছে তার শরীর। এই, কে তোর প্রাণবতী? খবরদার আমার সঙ্গে এসব আহ্লাদীপনা একদম করবি না, সর। আমি তোর সব কথা বাবাকে বলে দিব। সুফল চট করেই খুশবুকে নিজের কাছে টেনে নিল। বুকের সঙ্গে মিশিয়ে ফিসফিসিয়ে বলল, আমি আমার প্রথম স্ত্রী এবং আমি আপনাদের দুজনকেই ভালোবাসি। আমি আপনাদের দুজনের একজনকেও ছাড়ব না, কসম খোদার। আপনি যদি এই বিষয়ে মুখ খোলেন কারোর কাছে, পরের দিনই আমার মৃতদেহ দেখতে পাবেন। মাইন্ড ইট। হৃৎপিণ্ডে ছলকে উঠল খুশবুর। আরও একরাশ ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে সরে গেল দরজার দিকে। যেতে যেতে দৌড়ে বেরিয়ে গেল সে রুম থেকে। যেতে যেতে বলল, আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব, এক্ষুনি। খুশবু খালি পায়ে বেরিয়ে গেল। ফটক দরজা খুলে সে সত্যি সত্যি বাইরে বেরুলো। সুফল পিছনে ছুটতে ছুটতে এলো। রাস্তার সঙ্গে বাড়ি হওয়ার দরুন গেট পেরিয়ে বেরোতে সময় লাগলো না খুশবুর। সুফল ভাবতেও পারেনি খুশবু সত্যি বেরিয়ে যাবে গেট দিয়ে। সে দৌড়ে গেল খুশবুকে আটকাতে। গেট পেরিয়ে রাস্তায় উঠতেই খুশবুকে ধরে ফেলল সুফল। এই ছাড় আমাকে, ছাড়, তোর সঙ্গে আমি সংসার করব না, আমাকে ধরবি না, দূরে যা। খুশবু জোরদার হাত চালাচ্ছিল, তার হাত স্থির নাই। সুফলের প্যাটানো শরীরে একের পর এক আঘাত করছে সে। সুফল শক্ত হাতে খুশবুকে কোলে তুলে নিল। খুশবু হাত ছোড়াছুড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সুফলের হাত থেকে, কিন্তু জোরাজোরি করেও কোনো লাভ হলো না। চিৎকার করে কান্না করে উঠল খুশবু। ততক্ষণে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে সুফল। রুমে গিয়ে কোল থেকে নামিয়ে দিল খুশবুকে। খুশবু কাঁদতে কাঁদতে বলল, আমি 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 যখনই ভাবি আপনার সারা শরীরে অন্য নারীর বিচরণ হয়েছে, অন্য নারীর শরীরের গন্ধ রাতের অন্ধকারে আপনার গন্ধে মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনার ঘাড়ে, আপনার বুকে, আপনার ঠোঁটে, আপনার সর্বাঙ্গে অন্য নারীর স্পর্শ পড়েছে, এটা কি করে মানি? আচ্ছা, এখানে 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 চুমু দিয়েছে, এখানে, আর এখানে চিবুকে, ঠোঁটের কোণায়, চোখের পাতায়। আদর করার সময় অনেকক্ষণ ধরে ঠোঁট চেপে ধরে রাখে আমার মতো, কানের লতিতে। আর 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 কোনো একটা স্থানও কি বাকি আছে যেখানে যেখানে আপনার প্রথম স্ত্রী আপনাকে ছোঁয়নি? বলুন, বলুন, বলুন না। সুফল শুধু নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে খুশবুকে পরখ করতে লাগলো। খুশবুর বুকের ব্যথা কমাতে খুবই স্নেহের সঙ্গে তার যুগলখানি আলতো ছুঁয়ে দিল। এতে মুষ্টে গিয়ে খুশবু জ্ঞান হারিয়ে তার কোলে ঢলে পড়ল। সুফল খুশবুকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিল। ওকে শুয়ে ওর ভেজা চোখে চুমু এঁকে দিল। আপনাকে আমি ছাড়তে পারবো না খুশবু, আর না আমার প্রথমাকে। ভোরবেলা আড়মোড়া ভেঙে উঠল খুশবু। পাশে দেখতে পেল সুফলকে। ঘুমন্ত সুফলকে দেখে সে মুগ্ধ হলো। এই মুখটাকে সে এভাবে দেখে আজীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু এমন নিষ্পাপ মুখের আদলের আড়ালে রয়েছে একটা মিথ্যা, একটা জালিয়াতির মুখ। তার বাবার কথা মতো সুফল খুশবুকে নিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়ে গেল। যেতে যেতে বিকেল গড়ালো। খুশবু একটাও কথা বলেনি সুফলের সঙ্গে। আসার সময় শাশুড়িকে বলতে গেলে মুখ ঝামটা দিয়ে বলেছে যেন দ্রুত ফিরে আসা হয়। তাদের বাড়ির বউরা দুদিনের বেশি বাপের বাড়িতে কাটাতে পারে না। খুশবু বাড়িতে যেতে ওর মা ওকে জাপটে ধরে কেঁদে দিল। তারা 3 বোন, বড় বোন মুক্তা আর ছোট বোন পারুল। সে বাড়ির মেজো মেয়ে। মেয়েকে বকে নিয়ে পারভিন বেগম আপ্লুত হয়ে বললেন, কেমন আছো আম্মা? এত শুকাইলে কে? শুকাই নেই আম্মা, আমি ঠিক আছি। পারুল কই? আর দাদি? আব্বা বাড়িতে নাকি দোকানে? সবার কথা পরে, তুই একলাকে, জামাই আহে নাই? আইসে আম্মা। উনি গাড়ি সাইডে রাখতে গেছে। এইখানে তো গাড়ি রাখনের জায়গা নেই। পারুল কই আম্মা? পারুল মিতালিগোর বাড়িতে গেছে। ও সারাদিন বাড়িতে থাকে নাকি? খুশবু তার মায়ের সঙ্গে গল্প করতে করতে ভেতরে গেল। সুফল পরে এলো। এই নিয়ে দ্বিতীয়বার সে শ্বশুর বাড়িতে এসেছে, তাই সংকোচ নিয়ে ভেতরে ঢুকলো। প্রথমবারের মতোই বেশ সমাদরে তাকে আপ্যায়ন করা হলো খুশবুদের বাড়িতে।
খুশবুর বাবা মেয়ে জামাই এসেছে শুনে দুহাত ভর্তি বাজার করে আনলেন। জামাইকে আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চায় না খুশবুর বাবা। খুশবু আসায় সবাই খুব খুশি। একটা ঈদ আমেজ লেগেছে বাড়ির পরিবেশে। শুধু হাসি খুশি থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে খুশবু। বাবা মা দাদি ছোট বোনটার এত আনন্দ দেখে তার ভালো লাগছে। ওদের আনন্দ নষ্ট করতে চাইল না সে। রাতের খাবার খেয়ে খুশবু আর সুফলকে সবচেয়ে ভালো ঘরটা দেওয়া হলো থাকার জন্য। সুফল খুশবুর হাসি মুখ দেখে ভুলেই গেছে খুশবু তার ওপর রেগে আছে। এদিকে খুশবু দাদির সঙ্গে শুয়ে পড়ল বায়না ধরে। সুফল খুশবুর জন্য অপেক্ষা করতে করতে রাতটা পার করলো। দুদিন থেকে আসার সময় খুশবু বেঁকে বসলো সে যাবে না শ্বশুরবাড়ি। খুশবুর বাবা শহীদুল আলম প্রাইমারি স্কুলের শিক্ষক। বেশ বিচক্ষণ আর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। নিজের মেয়েদেরও তিনি সুশিক্ষায় মানুষ করেছেন। মেয়ে জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ি ফিরবে না শুনে তিনি চিন্তিত হলেন। মেয়েকে কাছে ডাকলেন। খুব স্নেহের সঙ্গে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আদরের স্বরে বললেন, মা, ওই বাড়ির সবাই তো খুব ভালো মানুষ, তাহলে যেতে চাও না কেন? আমার ওখানে দম বন্ধ লাগে বাবা, আমি ওখানে গেলে মারা যাব। জীবনে যত বিপর্যয়ের মুখে পড়ো না কেন, আমি তোমার বাবা যতদিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা নেই। আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। আমি তোমাকে কখনোই বলবো না যে মানিয়ে নাও, মেনে নাও। সমাজের পরও আমি করি না। তোমার যখন মনে হবে আমার কাছে চলে আসবে। আমার কাছে আমার মেয়েরা আগেও বেশি ছিল না, আর এখনো হবে না। তবে জীবনকে সবসময় দ্বিতীয়বার সুযোগ দিতে হয়। বাবা মা সন্তানের মুখ দেখে বুঝে ফেলতে পারে তার সন্তান ভালো নেই। আমিও তোমাকে প্রথম দেখে বুঝে গেছিলাম তোমার কিছু একটা হয়েছে। তোমার মিথ্যা হাসির আড়ালে রয়েছে চাপা কষ্ট। কিন্তু সেটা কি মা? মনে রেখো, আমি কিন্তু তোমাকে সব রকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার মতো করে তৈরি করেছি। শুধু তোমাকে না, তোমার বড় বোন মুক্তা, তোমাকে, পারুলকে, তোমাদের 3 বোনকে আমি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখিয়েছি। শক্ত হাতে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছি। সাহসের সঙ্গে কিভাবে লড়াই করে বাঁচতে হয় তোমাকে শিখিয়েছি। তবে এত অল্পতে কি করে তুমি ভেঙে পড়ছো মা? অল্পতে হাঁপিয়ে যাওয়ার মেয়ে তো তুমি নও। মুখোমুখি হও কঠিন কিছুর, তবেই না জয়ী হবে। আমি জানি কোনো প্রতিবন্ধকতাই তোমাকে দমাতে পারবে না, কারণ যে কোনো পরিস্থিতি থেকে পালাতে শেখাইনি আমি তোমাকে। যাও, জামাই তোমার জন্য অপেক্ষা করছে। বাবা, তুমি জানো না এটা ছোটখাটো ব্যাপার নয়। ওনার আগের আরেকটা। বাবা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। দুঃখিত এভাবে রুমে ঢুকে পড়ার জন্য। খুশবুর কথা শেষ হওয়ার আগে সুফল এসে বাধা দিল। সে কিছুটা অস্থির হয়েছিল, খুব ঘামছিল সে। খুব চোখে চোখে রেখেছে 2 দিন খুশবুকে। ভয়ও দেখিয়েছে, কিন্তু এরপরেও যে খুশবু সত্যিটা বলতে যাবে সে ভাবতেই পারেনি। আরে জামাই, এত ইতস্তত করছো কেন বাবা? আসো, ভেতরে আসো। আপনারা তো কথা বলছিলেন, এর মধ্যে আমি চলে এলাম। প্লিজ কিছু মনে করবেন না। খুশবু তীব্র রেগে বেরিয়ে গেল। সে সবটা এভাবে সহ্য করতে পারবে না। সুফল খুশবুর বাবার সঙ্গে কথা বলে বেরিয়ে এলো। দুজনের মধ্যে কি কথা হলো তা কাক পক্ষীও টের পেল না। শহীদুল আলম মেয়েকে বিদায় দিলেন। তার মনটা বড্ড খসখস করছে। শেষে মেয়েটা কিছু একটা বলতে চাইল, শোনা হলো না। 2 চোখ ভরে উঠল তার। সুফলদের বাড়ি এসে খুশবু কারোর সঙ্গে কথা বলল না। নিজের ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে রইল। সুফল কোনো একটা কাজে বেরিয়েছে। নিহারি কাজের জন্য কয়েকবার এসে ডেকে গেছেন খুশবুকে। রাগে ক্ষোভে ফেটে পড়লেন তিনি, কিন্তু খুশবুর কোনো হেলদোল নেই। সে সন্ধ্যায় উঠে নিজের মতো কাজ করল। রান্না করে আবার ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে রইল। নিহারি আবার চেতে গেলেন। বলি, নিজের বাড়িতে গিয়ে কি 2 পাকনা গজিয়ে বাড়ি ফিরেছেন মহারানী? যখন তখন দরজা আটকে দিচ্ছেন। কই, আমরা তো দরজা আটকে শুয়ে থাকি না। এই বাড়িতে কেউ দরজা আটকে শুয়ে থাকে না। এটা নিজের বাপের বাড়ি পাওনি। এই বের হও ঘর থেকে। রূপাকে আর আমাকে চা করে দাও। সপাটে দরজা খুলে বিষাক্ত সাপের ন্যায় ফুঁসে উঠল খুশবু। বলল, এই বুড়ি, আপনার কাজ সব করেছি না, এখন কিসের চিল্লাপাল্লা? যান নিজের জন্য আর আপনার ওই রূপা বৌমার জন্য চা করুন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। সারাদিন কুটনি বুড়ির মতো খেচর খেচর করতেই থাকেন। একটু ভালো হতে পারেন না? কিসের এত রাগ আপনার আমার ওপর? রাগে থরথর করে কাঁপতে লাগলো নিহারির শরীর। এমন অসভ্যের মতো কোন সাহসে কথা বলছো তুমি?
চেঁচামেচি শুনে সুজনের বউ রূপা বেরিয়ে এলো। খুশবুকে উদ্দেশ্য করে বলল, এই দুদিন সংসারে এসে তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো? সাপের পাঁচ পা দেখেছো নাকি? আমরা কখনো মায়ের সঙ্গে এভাবে কথা বলি না। তুমি বলো কোন সাহসে? তুমি এইভাবে কথা বলবে কি? তোমার সঙ্গে কি বুড়ি খেসখেস করে? সারাদিন বসে বসে যে ফুলে ঢোল হচ্ছ সে খেয়াল আছে? রূপা হতচকিত হয়ে তাকালো নিজের শরীরের দিকে। ক্রোধ সংবরণ করে বলল, তুমি আমাকে মোটা বললে? তো কি বলবো? নিজের চেহারাটা দেখো, গিয়ে যাও। আজকে এর একটা বিহিত করতেই হবে। সুফল আসুক, ওর বউ আমাকে আর মাকে অপমান করছে, এত বড় সাহস! রূপা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। এভাবে কেউ তাকে অপমান করেনি। নেহারি হতবুদ্ধির মতো তাকিয়ে দেখতে লাগলো খুশবুকে। শাশুড়ির মুখের ওপর আবার দরজা বন্ধ করে দিল খুশবু। এবার এসে দেখবে কিভাবে কেউ তাকে আটকায়। এই বিয়েটা সে কিছুতেই মেনে নেবে না। একটা সংসারে টিকে থাকার মূল চাবিকাঠি হলো স্বামীর ভালোবাসা। স্বামী ঠিক না থাকলে সংসার টেকানো দায় হয়। শাশুড়ির চ্যাটাং চ্যাটাং কথা, বড় জায়ের দাম্ভিকতা, সে সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু স্বামীর ভাগ কি করে দেবে? তাকে যে খুব বাজেভাবে ঠকানো হয়েছে তার দায়ভার কে নেবে? এখানে তো তার কোনো দোষ নেই, আর না কোনো দায়বদ্ধতা রয়েছে। সেবারে কঠিন হবে যেন কেউ তাকে কাঁচা মাটি ভেবে থাবা না দিতে পারে। তবে সেটা অন্য কারোর ওপর নয়, নিজের ওপরই ফলাবে। সে দুর্বলতা দেখালেও সে ভেতরে ভেতরে থাকবে এক বিজেতা মানুষ। হেরে যাওয়ার আগে প্রাণপণে লড়াই করবে। একটা শিক্ষা দেবে সে তার স্বামী নামক মানুষটাকে নিজের মাধ্যমে। মানুষ এমন এক প্রাণী যারা দুর্বলদের উপর সবসময় নিজেদের রাগ, ক্ষোভ সহজেই ফলাতে পারে। গাছে পানি দিলে কিন্তু পানি মাটির নিচের দিকে যায়, ওপরে কিন্তু ওঠে না। মানুষ তার থেকে দুর্বল মানুষের ওপরই যত দোষ চাপাতে বা ক্ষোভ মেটাতে পছন্দ করে। বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যায় মানুষ জড় পদার্থের ওপর নিজেদের রাগ মিটিয়ে থাকে মানুষের সঙ্গে না পারলে। এক্ষেত্রে জড় পদার্থ হলো মানুষের চেয়ে দুর্বল। দুর্বল তো সে নয়, তবে সে জড় পদার্থের ন্যায় আচরণ করবে কেন? রাতে সুফল বাড়ি ফিরলে নিহারির সন্ধ্যায় যা ঘটেছে তার 2 গুণ বাড়িয়ে অনেক কেচ্ছা শোনালেন খুশবুকে ঘিরে। সুফল মায়ের কথা শুনো না শোনার ভান করে ঘরে গেল। খুশবু টের পেল সুফল এসেছে। সুফল আস্তে আস্তে কাছে টানল তাকে। খুশবু শক্ত হয়ে রইল। আমি জানি ঘুমননি আপনি। আপনি নাকি আজ মায়ের কোনো কথাই শুনেননি? এটা সত্যি? খুশবু বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, শুনিনি। মা মিথ্যা বলবে এটা কেন মনে হলো আপনার? আপনি বসুন, আমি খাবার বাড়ছি, ফ্রেশ হয়ে নিন। কিছুক্ষণ পর আবার বাবা আসবে। কাল আমরা কক্সবাজার যাব খুশবু, ব্যাগ গুছিয়ে নেবেন। আচ্ছা। সুফল খুশবুকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে একটু খুশি হলো। যাক, তার প্রথম বিবাহের ভূত মাথা থেকে নেমেছে। তবে সে জানে খুশবু কষ্ট পাচ্ছে, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সে কিছু করতে পারবে না, কিচ্ছু না। তার হাতে কিছুই নেই। খুশবু টেবিলে খাবার বেড়ে রেখে চলে এলো। সুফল হতাশ হয়ে খুশবু চলে যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল। তার খাওয়ার রুচি হলো না আর। বেড়ে রাখা খাবার সে ঢেকে রেখে রুমে এলো। রুমে এসে খুশবুকে শুধালো, আপনি খেয়েছেন খুশবু? সেসব তো আপনার দেখার কথা না, আপনি খেয়ে নিন। চুলে চিরুনি চালাতে চালাতে জবাব দিল খুশবু, আসুন একসঙ্গে খাবো। আমি খেয়েছি। মিথ্যা কথা, আমি না খেলে আপনি খান না এটা আমি জানি। আমি না খেলে তো আপনি খান, তাই না? এত অনুগ্রহের কি সত্যিই কোনো প্রয়োজন আছে? যান, খেয়ে শুয়ে পড়ুন। আর কত রেগে থাকবেন খুশবু? ভুলে যান না বিষয়টা। তবু আজকে আপনার বাবাকে সবকিছু বলে দিচ্ছিলেন। আপনাকে আমি কসম দিয়েছিলাম, ভুলে যাননি নিশ্চয়ই। আপনি যদি এই বাড়ি থেকে চলে যান বা আমার বিয়ের বিষয়টি কাউকে জানান, তবে নিজেকে শেষ করে দেব আমি। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো? না, ভুলিনি কিছু, কিন্তু কোন বিষয়টার কথা বলছেন বলুন তো? যে বিষয়ে আপনার মাঝে অনুতাপের লেশমাত্র নেই সেটা, ন্যূনতম বিবেচনা বোধের ছিটেফোঁটা নেই সেটা। আপনার সঙ্গে কিভাবে থাকবো? কিভাবে? আপনি চাইলেই তো আমার একটা ভালো জীবনের সূচনা হতে পারে, কি পারে না? আমি তো আপনাকে কোনো রকম কষ্টে রাখছি না, তাহলে এসব কথা উঠছে কেন? খুশবু উত্তর দিল না, বিছানায় এসে শুয়ে পড়ল। সুফল আদরে ভাবে খুশবুকে কাছে টেনে নিল। খুশবু পাথরের মতো শক্ত হয়ে শুয়ে রইল। ভেতরে ভেতরে শিরশির করে উঠল তার সর্বাঙ্গ। এটা কিসের উদ্রেক হচ্ছে? রাগের না কষ্টের? সুফল খুশবুকে এভাবে দেখে বলল,
এভাবে শক্ত হয়ে আছেন কেন? আমি বলেছি আপনার সব কথা শুনবো, মানবো, আপনার বাড়িতেও থাকবো, সব দায়িত্ব পালন করব, কিন্তু আমার মন আমার বিরুদ্ধে গিয়ে তো কিছু করবে না। আপনি আমার স্বামী, আপনি আমাকে যখন কাছে চাইবেন তখনই আপনি আমাকে কাছে পাবেন, কিন্তু সত্যিটা জানার পর আমি কখনোই আপনার কাছে মন থেকে আসতে পারবো না। আমার সারা শরীর রিরি করে উঠবে যখনই মনে হবে আপনার এই দেহ, এই মন সবকিছু অন্য নারীকে স্পর্শ করেছে, সবকিছুর আধিপত্য আরো 9 বছর আগে অন্য নারীর হয়ে গেছে। তখনই আমার ভেতরে যে দগদগে ঘা সেটা তাজা হয়। কিন্তু তবুও আপনি তো আমার স্বামী, আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করি কিভাবে? আপনি মন থেকে না চাইলে আমি কখনোই আপনাকে আমার কাছে টানব না। আমি কোনো নরপশু নই। যদি আজীবনে আপনি মন থেকে না চান তবে আজীবনই আপনাকে না ছুঁয়ে থাকবো, তবুও কোনো কিছুর বিনিময়ে আপনাকে ছাড়ব না, কথাটা মাথায় ঢুকিয়ে নিন। খুশবু যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন সুফল একজনকে রুমে নিয়ে এলো চুপি চুপি। তোর বউ জেগে যাবে না তো? না, আমি পানির জগে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তুই তোর কাজ দ্রুত সম্পন্ন করে চলে যা, আর দ্রুত কাজটা কর, আমি রিপোর্ট চাই দ্রুত। লোকটা চুপচাপ নিজের কাজ সম্পন্ন করে রুম থেকে বেরিয়ে গেল। দুদিক থেকে শত শত ছোট ছোট সাপ, বিচ্ছু, জোক কিলবিল করছে। চারদিক থেকে এগিয়ে আসছে খুশবুর দিকে। দুধারে হাঁটু জল পানি। ছোট্ট একটা বিল পার করে পরীক্ষা দিতে যাবে খুশবু, আর পারুলেরও পরীক্ষা। পারুল কি সুন্দর অনায়াসে পার হলো বিলটা, অথচ তার বেলা এত বিচ্ছু, জোক আর সাপ কোথা থেকে বেরোলো? এখন যেতে না পারলে যে পরীক্ষা দিতে পারবে না। এই পারুল, তুই এত জোক আর সাপ টপকে গেলি কেমনে ওই পার? আরে আপা, তুমিও আসো তো, কিছু হবে না, পরীক্ষার তো সময় হয়ে যাইতেছে, এত ভয় পাইও না। এই দেখো, জোক তো আমাকেও ধরছিল, আমি ছাড়াইতাছি দেহ। খুশবুর শরীর শিরশির করে উঠল। নাক মুখ খিচে চিৎকার করে দু চোখ বন্ধ করে বলল, আল্লাহ, আমি পারুম না, তোর মতন তো আমার এত সাহস নাই রে পারুল। আরে আপা, ওই দেহ তোমার পা ভর্তি সাপ আর জোক, দেখো দেখো, পায়ে গাইথা রইছে। খুশবু নিচের দিকে তাকালো, দেখলো অসংখ্য ছোট ছোট সাপ আর জোক তার পা ভর্তি হয়ে আছে। খুশবু লাফিয়ে উঠল, সে চেঁচিয়ে কাঁদছে, আর এদিকে পারুল তার এই অবস্থা দেখে খিলখিল করে হাসছে। এই পারুল, পারুল, আমাকে বাঁচা, দেখ আমাকে সাপ বিচ্ছুতে ঘিরে ধরেছে। সে কি অবাক কাণ্ড যে পারুল তার মেজ আপাকে এত ভালোবাসে, সে তার এই দুর্দশা দেখে হাসছে। পারুল তখনও কিটকিট করে হাসছে। পারুল বোন, এখন মজার সময় না, আমার পা থেকে যোগগুলো সরিয়ে দে, দেখ কেমন রক্ত খাচ্ছে আর রগে রগে ঢুকে যাচ্ছে। এগুলো রগ দিয়ে শরীরে গেলে যে আমি রক্ত শূন্য হয়ে মইরা যাবো। পারুলের হাসি আর থামে না, সে মহা আনন্দে 2 হাত তালি দিচ্ছে আর লাফাচ্ছে খুশিতে, যেন এত আনন্দের দৃশ্য আর দুটি নেই। খুশবু হাত থেকে খাতা কলম ফেলে দিয়ে সাপ আর জোক ছাড়াতে চাইছে, কিন্তু সে যতই সাপ আর জোক ছাড়াচ্ছে ততই বেশি হচ্ছে। জোক হাতে গেঁথে রক্ত শুষে নিচ্ছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! খুশবু পারুলের দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। তাকিয়ে দেখলো পারুলের চোখ ছোট ছোট হয়ে আসছে, আর সেই চোখ ক্রমেই লাল রক্তাক্ত হচ্ছে। ও পারুল নয়, ও পারুল নয়। কে ও? কে? এটা একটা ফাঁদ, এমন নির্মম ফাঁদ কে পাতলো? কে? ঘুমের মধ্যে খুশবুকে লাগাতার ছটফট করতে দেখে সুফল তাকে ধাক্কা দিচ্ছে সম্মানে আর ডাকছিল, কিন্তু খুশবু উঠছে না। এই খুশবু, এই কি হয়েছে আপনার? উঠুন, কখন থেকে ডাকছি। জোক? কত জোক? এই তো সাপ, দেখুন, আমার 2 পা ভর্তি সাপ। এই, আপনি কি সব বলছেন? জাগুন, দেখুন কিচ্ছু হয়নি। একটা বাজে স্বপ্ন দেখেছেন। সুফল টেনে তুলল তাকে, একটু স্বাভাবিক করতে পানি খাওয়ালো খুশবুকে। পানি খেয়ে নিজেকে শান্ত করে নিজের পায়ের দিকে তাকালো খুশবু। না, কিছু নেই। এমন ভয়ানক স্বপ্ন, এমন বাস্তব লাগছিল কেন স্বপ্নটা? এত বিশ্রী কেন স্বপ্ন দৃশ্য? এখনো ভাবলেই শরীর শিউরে উঠছে। শরীর হিম করা সেই স্বপ্ন, কেমন সর্বাঙ্গের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভয়। কি হয়েছে? মনে হচ্ছে খুব ভয় পেয়েছেন। খুব বাজে স্বপ্ন ছিল? পারুল, বাচ্চা আমায়, এসব বলে চেঁচাচ্ছিলেন কেন? কিছু না, বাজে স্বপ্ন। এখন কটা বাজে?
ভোর 4টে। আচ্ছা, আমি অজু করে আসি। এখনো আজান হয়নি তো? তাতে কি, নামাজ পড়ব, সরুন। চলুন একসঙ্গে নামাজ পড়ি। সুফলের কথা শুনে কিছু বলল না খুশবু। বিনা বাক্যে অজু করতে চলে গেল। তার স্বপ্নে দেখা পারুলের আস্তে আস্তে ছোট হয়ে আসা ভয়াবহ রক্ত লাল চোখের দৃশ্য মনে পড়ল। চোখ বন্ধ করলেই কেমন চোখের সামনে ভেসে উঠল। আবারও শরীর কিঞ্চিত কেঁপে উঠল তার। আজান দেওয়ার পর সুফল আর খুশবু একসঙ্গে নামাজ পড়ে নিল। সুফল আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু খুশবু চলে গেল রান্নাঘরে। চা করে বাইরে বেরিয়ে দেখল তার শ্বশুর মশাই নামাজ পড়ে বাইরে থেকে ভেতরে আসছে। খুশবু মিষ্টি এসে বলল, বাবা, আপনাকে চা দেব? দাও, মাথাটা হালকা হবে। আচ্ছা, আমি আনছি বাবা। কক্সবাজার কেমন দেখলে? খুব ভালো বাবা, রান্নাঘর থেকে জবাব দিল সে। চা এনে মহসিন আহমেদকে দিয়ে আবার রান্নাঘরে যেতে নিলে মহসিন আহমেদ শুধালেন, সুফল উঠেছে? না, উনি উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। আচ্ছা, ওকে ডাকো তো মা, ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমি ডাকছি। সুফলকে ডাকতে রুমে গেল খুশবু, কিন্তু সংকোচ লাগছে। যে লোক তার প্রথম স্ত্রীকে ঠকিয়ে তাকে বিয়ে করেছে, তার সঙ্গে কি সত্যিই ভালো ব্যবহার আসে? ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। সে মুখে ডাকলো না, পানি ছিটিয়ে দিল সুফলের মুখে। সুফল ধরফরিয়ে উঠে বসে ঘাবড়ে গিয়ে বলল, কে কে আপনি কে? হায় রে আল্লাহ, নিজের স্ত্রীকে ভুলে গেলেন? মানে মানে কক্সবাজার থেকে ঘুরে এসে কি শর্ট টাইম মেমোরি লস হয়েছে? আপনি এভাবে পানি ছিটিয়ে দেবেন ভাবতেই পারিনি। বাবা ডাকছে আপনাকে, যান, কথা বলুন। ভালোভাবে ডাকলেই পারতেন। ইচ্ছে হয়নি তাই ডাকিনি। এভাবে ডাকতে ইচ্ছে হলো, এভাবেই ডাকলাম। আর কোনো প্রশ্ন? না। সুফল উঠে চলে গেল, আর খুশবু রান্নাঘরে গিয়ে রান্না চাপালো। সুফল এদিক সেদিক তাকিয়ে সাবধানী লহু গলায় বলল, এখানে না, আমার রুমে চলো বাবা, কথা ওখানেই বলবো। ও, তাহলে তুমি বুঝেছ আমি কি নিয়ে কথা বলবো? হ্যাঁ বাবা, এখন চলো। মহসিন আহমেদ সুফলের রুমে গেলেন। সুফল হালকা করে দরজাটা ভিড়িয়ে দিল। মহসিন আহমেদ বসে আস্তে আস্তে শুধালেন, বোমার রিপোর্টে কি এসেছে? আমি যা ধারণা করেছিলাম সেটাই। দেখো বাবা, প্রথমত যে কথাটা খুশবু বলেছে তা হলো, সে আমার ফোন রেকর্ড থেকে জেনেছে আমার 9 বছরের সংসার আছে, অথচ আমার সব সময় ফোন রেকর্ড বন্ধ থাকে, অন করা হয় না। তারপর আমি ভালোভাবে চেক করে ওয়াশরুমে গেছি। আসার পরেই দেখি সে এলোমেলো হয়ে আছে। তাহলে এর কি ব্যবস্থা করবি? একটা সুরাহা তো করতে হবেই, তাই না? আমার সব কিছু ভাবাই আছে। ওকে খুব সাবধানে মেডিসিন দিতে হবে। ওকে কোনোভাবেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া যাবে না। যা করার লুকিয়ে করতে হবে সবটা। আচ্ছা, যা ভালো বুঝিস কর। বাবা, মাকে বলবে আলাদাভাবে নজর রাখতে। হুট করেই যেন অনেক ভালো মানুষই না দেখায়। তবে ধরা পড়ার সম্ভাবনা আছে, ও ধরে ফেলবে। ঠিক আছে, তুই কিন্তু কোনোভাবেই ডিভোর্সের জন্য রাজি হবি না। মাথা খারাপ, ওকে আমি ভালোবাসি বাবা। মহসিন আহমেদ বেরিয়ে গেলেন কথা বলা শেষ করে। বেরিয়ে তিনি দেখলেন খুশবু দাঁড়িয়ে আছে, তার হাতে কফি। মিষ্টি হাসি দিল খুশবু। বিনিময়ে মহসিন আহমেদও হাসলেন। তার ভয় হচ্ছে খুশবু কিছু শুনে ফেললো নাকি এসব ভেবে। পাশ কাটিয়ে চলে গেলেন তিনি। খুশবু কফি নিয়ে শব্দ করে রাখতেই হকচকিয়ে গেল সুফল। সে কিছু ফাইল ঘাটছিল। খুশবু আশায় তাড়াহুড়ো করে সে আবার ঢুকিয়ে রাখল। খুশবু স্বাভাবিকভাবে হেসে বলল, কি করছিলেন? খুঁজছিলাম। তা কি খুঁজছিলেন? আমি আপনার মন চুরি করার টিপস খুঁজছিলাম। কেন? আমার মন চুরি করে কি করবেন শুনি? আপনার মন চুরি করে তা অতিশয় যত্নে রাখব। এই মনটাকে কখনো কষ্ট পেতে দেব না। আপনার এই সুন্দর মনটা যত্নের কোনো ত্রুটি রাখব না। কখনো ভারাক্রান্ত হতে দেব না। কোনো দুঃখ কষ্টকে কাছে ঘেঁষতে দেব না। শুধু সুখে সুখে ভরিয়ে রাখবো আপনার এই সুন্দর মনটাকে। আর আর সবসময় খুশিতে ভরিয়ে রাখবো। ঢং করবেন না তো, যত সব। সুফল খুশবুকে জোর করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কি হচ্ছে এসব? এ কি নেশায় জড়ালেন বলুন তো? এমন পাগল হচ্ছি। আমার মাথা ব্যথা করছে খুব। আপনার কাছে বাম আছে? আমার সাদা শার্ট খুঁজে পাচ্ছি না, ওটাই খুঁজছিলাম, একটু খুঁজে দিন তো। আমি বাম আনছি,
মায়ের ঘর থেকে। আচ্ছা। সুফল যেতেই খুশবু আলমারি ঘাঁটতে লাগলো। কি এমন করছিল যে তাকে দেখে এমন ঘাবড়ে গেল? আর কত কিছু আড়াল করছে এই লোক তার থেকে। আশ্চর্যের বিষয় হলো সে পুরো আলমারি ঘেটেও কিছু পেল না। কি অদ্ভুত না? অথচ সে স্পষ্ট দেখেছে কোনো ফাইল সরাতে। সুফল অতি সাবধানতা অবলম্বন করে ফাইলগুলো গোপন ড্রয়ারে লক করেছে। এতক্ষণ খুশবুকে কায়দা করে কথার জালে আটকে ব্যস্ত রাখছিল। খুশবু কিচ্ছুটি না পেয়ে বিছানায় বসেছিল। সুফল এসে খুশবুকে কপালে বাম লাগিয়ে দিল। একটু রেস্ট নিয়ে আবার রান্নাঘরে গেল খুশবু। বাকি রান্নাটা সেরে টেবিলে পরিবেশন করলো। সে ভাবতে লাগলো গত কয়েকদিনের কথা। সে রাতে ঘুমোলে কিছুই বুঝতে পারে না। তার ঘুমটা এতটা ভারী ছিল না। তবে এখন কেন এতটা ভারী ঘুম হচ্ছে? তার তো একটা ফোনও নেই। আজ সে সুফলকে বলবে যেন একটা ফোন তাকে কিনে দেয়। তাকে এখনও একটা ফোন কেন দেয়া হলো না? কেন, এটাও একটা প্রশ্ন। এই বাড়ির সব কিছু এখন কেমন যেন অদ্ভুত লাগে তার কাছে। খুশবু দুপুর থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছে। বিছানা চাদর থেকে শুরু করে টেবিলের বই, ক্যাবিনেট, আলমারি সবকিছু এলোমেলো করে ফেলল সে। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে না পেয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ল। থরথর করে কাঁপছে সে। তার সারা শরীরে বিশ্রীভাবে একের পর এক আঁচড় কাটতে লাগলো। কেমন যেন অস্বাভাবিক লাগছে তাকে। হাত দিয়ে মুখ ক্রমাগত ডলছিল। চোখ লাল হয়ে গেছে, একদম ছন্ন ছাড়া। উন্মাদের মতো নিজের চুল টানছে সে। চোখে ভেসে উঠছে কিছু বীভৎস দৃশ্য। সে দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর তার সামনেই তার অতি প্রিয় একজন রক্তাক্ত হয়ে গড়াগড়ি খাচ্ছে। যে লোকটা আঘাত করেছে তার হাতে একটা রামদা। সেই দা বেয়ে টুপটাপ করে রক্ত গড়িয়ে পড়ছে। তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আহত ব্যক্তিটি অস্ফুট স্বরে বলছে, পালা এইখান থেকে। রাতের অন্ধকারে খুশবু আলুথালু পায়ে ছুটছিল, আর পেছনে সে ভয়ঙ্কর লোক। সে মাথাটা সবে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করেছে। এমন সময় নিহারি এসে তাকে ডাকতে লাগলো। তার মস্তিষ্ক খুন চেপে যাওয়ার মতো গরম হলো। তাকেই কেন ডাকে এই বুড়ি? সে উঠে দাঁড়িয়ে পড়ল। শাশুড়িকে বিশ্রীভাবে বলল, এই বুড়ি, সন্ধ্যা হলে তো চুলকানি উঠে, কেন জ্বালাস আমারে? কি হয়েছে তোর? নেহারি বিস্মিত হয়ে গেলেন খুশবুর এমন রূপ দেখে। হঠাৎ কি হলো এই মেয়েটার? এত খারাপ ব্যবহার করছে তার সঙ্গে। রেগে বললেন, এই, তোর সাহস তো কম না? এমন বিশ্রীভাবে কথা বলতে মুখে বাঁধলো না একটু? না, বাঁধলো না। তোর কি সমস্যা? আমাকে কেন ডাকস? বুড়ি, সামনে থেকে যা। আমি কি করব নিজেও জানি না। মেরে দেব, খুন করে দেব বললাম। সরে যা। এমন ভয়ঙ্কর কথা শুনে ভয়ে শিউরে ওঠেন নিহারি। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। নিজের রুমে গিয়ে সুফলকে কল করলেন। বাবা সুফল, তোর বউকে ভূতে টুতে পেয়েছে নাকি? কেমন অদ্ভুত ব্যবহার করছে। কি ভয় লাগছে তাকে। চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, আর বিশ্রীভাবে আমাকে তুই তুকারি করছে। আগে কথার উত্তর দিলে এমন বাজে আচরণ করেনি, কিন্তু এখন কেমন করছে। এমন কলিজা ছিদ্র করা কথা বলছে, ভাবতেই পারছি না কি হচ্ছে। মা, তুমি ওর কাছে যেও না, তোমার ঘরে গিয়ে বসে থাকো। ভাবি কোথায়? রূপা তো নেই, আজ বাপের বাড়িতে গেল এই দুপুরেই। আচ্ছা, রুমেই থেকো, বের হবে না, আমি আসছি। ঠিক আছে, আয় তুই বাবা। সুফল দ্রুত বাড়ি ফিরল। এসেই দেখলো পুরো ঘর জুড়ে জামা কাপড় ছড়ানো ছিটানো। খুশবু রুমের এক কোনায় গুটিয়ে আছে। খুব সন্তর্পণে সুফল পানিতে একটা ওষুধ মিশিয়ে দিল। বিড়াল পায়ে এগিয়ে গিয়ে খুশবুর কাঁধে হাত রাখতেই ছিটকে সরে গেল সে। তুই তুই কি করছিস? আমাকে টাচ করিস কি জন্য? সর, আমার মাথা প্রচণ্ড জ্বলছে। আমি আপনার স্বামী, ভালো করে তাকিয়ে দেখুন। খুশবুর এলোমেলো চুলে মুখের আদলই বদলে গেছে। দাঁতের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমার লাগবে, আমাকে এনে দে। কি লাগবে? কি? আচ্ছা, আনবো যা আপনি চান। এখন নিন, পানি খান। খুশবু খেতে চাইল না, কিন্তু সুফল তাকে জোরপূর্বক পানি খাওয়ালো। মিনিট 2 পেরোতেই খুশবু ঘুমিয়ে পড়ল। সুফল ফ্লোর থেকে কোলে তুলে নিয়ে খুশবুকে শুয়ে দিল। খুশবু বেঘরে ঘুমাচ্ছে, আর সুফল তাকে দেখে মুগ্ধ হয়ে হাসছে। এলোমেলো চুলে ওকে মিষ্টি লাগছে তার বউকে। সে চুলগুলো ঠিক করে দিল, তারপর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল।
সে তার মায়ের রুমে গিয়ে দেখলো তার মা কেমন চুপসে গিয়ে খাটের কোণে বসে আছে। সুফল গুটি গুটি পায়ে তার মায়ের কাছে গিয়ে বসলো। মায়ের হাত চেপে ধরে বলল, মা, আর তো কটা দিন, আর একটু সহ্য করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তার মানে তুই এই মেয়েকে জেনে শুনে ঘরে তুলেছিস? ওকে সব ভুলাতে হবে, ওকে যে কোনোভাবে আমার নিজের করে রাখবই মা। সেজন্য তোমাদের সবার সাহায্য চাইছি। আমাকে একটু আগে হুমকি দিয়েছে, বলছিল খুন করে দেব, মেরে দেব। ওকে এসব হুঁশে থেকে বলেছে? ওর যে একটা সমস্যা আছে সেটা ওকে বুঝতে দেওয়াই যাবে না, এভাবেই ওকে মেনে নিতে হবে। আমাকে কবে জানে এই মেয়ে সত্যিই মেরে দেবে। কী সব বলো, ও কখনো এসব করবে না, ভুলে যাও না সবটা। আচ্ছা শোনো, আজকের রান্নাটা তুমি করে নাও মা, প্লিজ। দেখলেই তো বেচারির কি অবস্থা হয়েছে, এত হেয়ালি করবি না। আগে যেন আমি তোদের বাপ বেটাতে রান্না করে খাওয়াইনি কখনো। হেসে উঠল সুফল। মাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মা, আমাকে বোঝার জন্য। এই পাজি ছেলে, এবারে কানমলা খাবি। মাকে কেউ থ্যাংক ইউ দেয়? মায়েরা সন্তানের জন্য নিজেদের জান কোরবান করে দিতে পারে, আর সামান্য এই মেয়েকে মেনে নিতে পারবো না? আমার লক্ষ্মী মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। নিহারি ছেলের চিবুক ছুঁয়ে আদর করলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি সবটা মেনে নিচ্ছেন, না হলে এমন মেয়েকে ঘরে তুলতেন না তিনি। খুশবু যখন ঘুম ভাঙল তখন সব কিছুই স্বাভাবিক ছিল। সে শুধু ভাবছিল সে ঘুমালো কখন, এখন কটা বাজে। আড়মোড়া ভেঙে খুশবু বিছানা ছাড়ল, আর তখনই সুফল খাবার হাতে রুমে ঢুকলো। হেই, ঘুম ভাঙল? হ্যাঁ। কিন্তু আমি কখন ঘুমালাম? কটা বাজে? যখনই ঘুমান না কেন। এতে কি হয়েছে? আজ রান্না করিনি, মা বকবে নিশ্চয়। না, মা নিজেই রান্না করেছেন। আচ্ছা, আপনাদের এত বড় বাড়ি, এত টাকা পয়সা, কাজের লোক নেই কেন? এমনি, বাবা রাখতে চান না। বাইরের লোককে বিশ্বাস হয় না। এখনকার সময় বিশ্বস্ত মানুষ পাওয়া প্রায় অসম্ভব। আপনি আসার আগে আরও 3 জন ছিল। বছর 2 ভালোই কাজ করে, ভালো কথা বলে, কিন্তু সময় পেলে টাকা পয়সা চুরি করে পালিয়ে যায়। সেবার ঈদে একজন মায়ের গয়না নিয়ে চলে গেল। 3 জন লোক রাখলাম, আর 3 জনই কিছু না কিছু গন্ডগোল করে চলে গেছে। আচ্ছা বুঝলাম, তাই বলে সবাই একরকম করবে? এটা একদমই ভুল ভাবনা। আমার চেনা জানা একজন আছে, তাকে রাখবেন? আপনি বললে আমি খবর দেব ওকে। সুফল দ্বিধাবোধ করছে। একটা কাজের লোক রাখলে তাকে হাতে রাখাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে। খুশবুকে ওষুধ দাও, ওর ওপর নজর রাখাটা একটু কঠিন হবে। কিন্তু এভাবে কাজের লোক নেবে না, বারণ করলেও খুশবুর সন্দেহ হবে। সুফল সব কিছু ভেবে মনের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে গিয়েও বলল, ঠিক আছে, খবর দিন। যদি ভালো হয় তো একেবারে রেখে দেব। জফুরা খালা অনেক ভালো। ও, তার মানে আপনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন? খুশবু সহাস্যে বলল, না, আগে থেকেই না, আমার প্রথমেই ওর কথাই মনে হলো। আচ্ছা, অনেক কথা হলো, নিন খাবারটা শেষ করুন। খুশবু মাথা নেড়ে ফ্রেশ হয়ে এলো, তারপর খেয়ে নিল। সুফল ল্যাপটপ নিয়ে বসে কাজ করছিল। খুশবু তার কাছে এসে দাঁড়িয়ে অস্বস্তি নিয়ে বলল, আমার তো ফোন নেই। জফুরা খালাকে খবর দিব যে তারও উপায় নেই। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করার কি আছে, এই নিন। খুশবু খুশি হয়ে ফোন নিয়ে বারান্দায় গেল। নাম্বার ডায়াল করে জফুরাকে কল দিল। প্রথমবারের পর দ্বিতীয়বার রিং হলে কল রিসিভ করলো ওপাশ থেকে। হ্যালো জফুরা। হ, কেডা কইতেছেন? আমি খুশবু। ও খুশবু, কতদিন পর কল দিলি? তোর আমার আইজ মনে হইল? আমার তো ফোনই নেই। শোনো, কালই তোমাকে আমার শ্বশুর বাড়িতে আসতে হবে। কি কস? আমি ওখানে যাই কি করবো? আগে আসো, পরে সবটা বুঝিয়ে বলবো। এখন ফোনেই সব বলা যাবে না। কি হয়েছে কত? কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে হইতেছে? হ, এখানে তো একটা গড়বড় হয়েছে। এত কথা না বলি, তুমি এসো, আমি অ্যাড্রেস সেন্ড করছি। আচ্ছা। সুফল খুশবুর প্রতিটি কথা শুনছিল। কি এমন কথা যা ফোনে বলা যাবে না? নজর রাখতে হবে তাকে। কোনোভাবেই খুশবুকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না। যথাসময়ে জফুরা এসে উপস্থিত হলো খুশবু শ্বশুর বাড়িতে। সবার সঙ্গে পরিচয় করে দেওয়া হলো তাকে।
সুফল আর চোখে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল জফুরার দিকে। সকলে তার সঙ্গে কথা বলে বুঝলো জফুরা ভালো, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। তবে একদিনেই তো আর মানুষ চেনা যায় না, হতে পারে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। জফুরাকে এখানেই রাখা হলো। তার বয়স 30-35, বিয়ে হয়েছিল, সেই বিয়ে টেকেনি। স্বামী নেশা করত, গায়ে হাত তুলতো বলে স্বামীর ঘরে আর যায়নি সে, আর বিয়েও করেনি দ্বিতীয়বার। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খায় সে। এসব ইনফরমেশন বাড়িতে অবশ্য খুশবুই দিয়েছে। তবুও সুফল খোঁজ লাগালো জফুরার বিষয়। খুশবু আর জফুরা রান্নাঘরে কাজ করছিল। তারা অত্যন্ত সাবধানে আর ফিসফিস করে কিছু নিয়ে কথা বলছিল। এখন আর খুশবুকে বিষণ্ণ মনমরা লাগে না। সবার সঙ্গেই ভালোভাবে কথা বলে, কারোর কথায় গায়ে লাগায় না। যা করে সবকিছু জফুরার সঙ্গে। সুফলেরও তেমন সন্দেহ হয়নি জফুরাকে। জফুরা সত্যিই ডিভোর্সি। নিয়ম করে অতি সাবধানে খাবারের সঙ্গে মেডিসিন মিশিয়ে দেওয়া হচ্ছে খুশবুকে। খুশবুর খাবার সুফল কাউকে দিতে দেয় না। পারুলকে গ্রাম থেকে নিয়ে এলো সুফল। তার অবশ্য বিরাট কারণ আছে। যদিও পারুল আসতে চায়নি, কিন্তু তার মেজো আপার জন্য সে সবকিছু করতে পারে। যেখানে প্রশ্নটা তার মেজো আপা, সেখানে সে দ্বিতীয়বার শঙ্কা বা দ্বিমত পোষণ করতে পারত না। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে সুফল। পারুলকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল খুশবু। খুশিতে ছুটে এসে বোনকে 2 হাতে জাপটে ধরল। 2 হাতে পিষ্ট করে ফেলবে এরকমভাবে ধরেছে সে। পারুল কাঁদছে। খুশবু গুনগুনিয়ে কেঁদে উঠল। আরে বোকামে, কাঁদছিস কেন? তুমিও তো কাঁদছো আপা। খুশবু চোখ মুছল নিজের। 2 হাতে নিজের আদরের ছোট বোনের চোখও মুছে দিল। সুফল ওদের 2 বোনের কাণ্ড দেখে হাসছিল মুগ্ধ হয়ে। তুই কার সঙ্গে এলি? আজ স্কুল থেকে এসে দেখি ভাইয়া আমাদের বাড়িতে। খাওয়া দাওয়া করলো বিকেলে। খাওয়া শেষে আমাকে বলল রেডি হতে। তোমাকে চমকে দেবে বলে তোমাকে কিছু জানায়নি। খুশবু সুফলের দিকে তাকালে দাঁত বের করে হাসল সে। খুশবু তার হাসিতে আকর্ষণ খুঁজে পেল। কি যেন আছে সে হাসিতে। তার খুব করে বলতে ইচ্ছে করলো, আপনি খুব সুন্দর করে হাসেন। আমি ঘায়েল হয়ে যাই আপনার হাসিতে। সুফলের থেকে চোখ ফিরিয়ে নিল খুশবু। পারুলকে সোফায় বসালে সে জিজ্ঞেস করলো, মেজো আপা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস পারুল? ভালো আছি। আব্বা আম্মা বড় আপা? ভালো আছে সবাই। পারুল বলতে পারল না বড় আপার কথা। তার ভেতরটা কেমন যেন হা হুতাশে ভরে ওঠে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বড় আপার কথা মনে পড়লে। তার মেজো আপা কেন যে জিজ্ঞেস করে প্রতিবার। নিহারি বাইরে বেরিয়ে এলেন। খুশবু তাকালো তার দিকে। তার বোনের সঙ্গে কেমন ব্যবহার করবে তার শাশুড়ি মা। তার ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়ে নিহারি বেশ সুন্দর করে কথা বলল পারুলের সঙ্গে। পারুল এখন সবার সঙ্গে শুদ্ধ ভাষায় কথা বলে। জফুরাও বেশ কিছুক্ষণ আড্ডা দিল ওদের সঙ্গে। সুফল অফিসে চলে গেল, কারণ তার ইম্পর্ট্যান্ট কাজ পড়েছে। তাকে যখন ডাকা হবে তখনই যেতে বাধ্য সে। সুফলের চাকরি সম্পর্কে বাড়ির কারোর কোনো ধারণা নেই। আসলে তার কাজটা কি? খুশবু অবশ্য মাথা ঘামায়নি এই বিষয়ে। সুফলের চাকরি সম্পর্কে মহসিন আহমেদ জানেন শুধু, আর বাড়িতে কাউকে জানায়নি সুফল। শুরুতে সবার মনে প্রশ্ন জাগলো, এখন আর কেউ জিজ্ঞেস করে না। তার ভাই সুজন ব্যবসার কাজে তার বাবার সঙ্গে সাহায্য করে। সুফল মাঝে মধ্যে তার বাবার কাজে সাহায্য করে, তবে নিজের চাকরি আর কাজের জন্য খুব একটা পারে না। সুফলের বন্ধুও তেমন নেই। সে চেয়েও কারোর সঙ্গে মিশতে পারেনি। ছোটবেলা থেকে একা একা বড় হওয়া তার। স্কুল লাইফ থেকে একজনই বন্ধু তার, সে আজ নামকরা ডক্টর। অন্যদিকে তার ভাই সুজনের বন্ধুমহল অনেক বড়। সুফল সবসময় নিজের কর্মক্ষেত্রকে বেশি প্রায়োরিটি দিয়েছে। এমনকি সে কখনোই অফিসের কাজ বাসায় নিয়ে আসে না। তবে যখন খুব বেশি প্রয়োজন পড়ে, তবে রাতের অন্ধকারে লুকিয়ে কাজ করে। সন্ধ্যার পর খুশবুকে ঘুমের ওষুধ দেওয়া আর সঙ্গে কিছু মেডিসিন দেওয়াতে তার সুবিধা হয়। সে যখন ইচ্ছে বাড়ি থেকে বেরোতে পারে। তার সময় অসময়ে বেরোতে সমস্যা যেন না হয়, সেজন্য মূলত কাজের লোক রাখা হয়নি এতদিন। সুফলের ফোন ভাইব্রেট করতে লাগলো। ফোন রিসিভ করে বলল, আমি আসছি রোকন। জলদি আসুন স্যার, আমাদের আপনাকে খুব বেশি প্রয়োজন।
এত হাইপার কেন হয়ে আছো বলো তো? স্যার, লাশটা এতটা বিশ্রী আর জঘন্য দেখে আমরা শকড। অনেকে ভয়ে তটস্থ হয়ে আছে। তদন্ত যে করব তারও উপায় নেই। পুরো বডি কেমন থেতলানো। লাশের বিবরণ শুনে দুচোখ বন্ধ করে নিল সে। ইদানিং খুনিরা এমন চালাক হয়েছে যে তাদের ট্রেস করা অনেক কষ্টকর হয়। কিছুদিন থেকে এমন কিছু লাশ পাওয়া যাচ্ছে যে তাদের বডি শনাক্তকরণীয় নির্ধারণে ভীষণই কঠিন। হয় পুরো লাশ গলিয়ে ফেলা হয়, না হয় থেতলে দেওয়া হয়, যেন কেউ হামানদিস্তা দিয়ে মশলা পিষে ফেলেছে। সুফল দ্রুত অফিসের পোশাক গাড়িতে পরে নিল। সে যে পুলিশের এসআই তা লুকিয়ে রাখার অন্যতম কোনো কারণ নেই। সে নিজের কর্মক্ষেত্রকে অপ্রকাশিত রাখতে পছন্দ করে। এসআই পদকে বলা হয় পুলিশের মেরুদণ্ড, কারণ পুলিশের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের তদন্ত করার প্রয়োজন পড়ে। এগুলো তারাই করে থাকে, আর বিভিন্ন ধরনের ফিল্ড ওয়ার্কগুলো পুলিশের এসআই পদ দ্বারা সম্পন্ন হয়। গভীর রাত। সুফল যখন বাড়ি ফিরল তখন বাড়িটা নিস্তব্ধ লাগছিল। জফুর একটু শব্দ পেয়ে সতর্ক হলো। সে জেগে আছে খুশবুর কথায়। খুশবু তাকে বলেছে যেন সুফলের ওপর নজর রাখে। এমনটা কেন করতে বলেছে তা সে জানে না। সুফল যে তার থেকেও বেশি সতর্ক তা কি জানে জফুরা? জফুরা তাকে অবলম্বন করা দেখে হাসল সুফল। সে বুঝতে পারল কিছু একটা হচ্ছে তার আড়ালে। সে ড্রয়িং রুমের আলো জ্বালালো। চমকে উঠল জফুরা। সুফল সহাস্যে প্রশ্ন করল, কি ব্যাপার জফুরা খালা, আপনি এখনো জেগে? আমতা আমতা করতে লাগলো জফুরা। ধরা পড়ে যাওয়ার পর তার মুখটা চুপসে আমশির মতো হয়ে গেছে। সে বথা মুখে বলল, আসলে পানি খাইতে উঠছিলাম, হেরফোর দেহি আপনি, তাই ডরায় গেছিলাম। ভাবছিলাম সোর টোর আইলই নাকি। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি, আমাকে একটু খেতে দিন খালা। মাথা নাড়ল জফুরা। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। সুফল যেতে যেতে ভাবল এই সুযোগে কিছু প্রশ্ন করতে পারবে জফুরাকে। রুমে গিয়ে দেখল খুশবু পারুলকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আজ তার মানে তাকে বউ ছাড়া ঘুমাতে হবে। মনটা খারাপ হলো তার। ঘুমের ওষুধ খেয়ে মেয়েটা যখন ঘুমায় তখন সে সাদরে তার বউকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে। এতদিনের অভ্যাসে আজ ভাটা পড়ল। তার বুকটা কেমন যেন করে উঠল। একটা শূন্যতা অনুভব হতে লাগলো এখন থেকে। সে ফ্রেশ হয়ে এসে দেখল জফুরার খাবার সাজানো শেষ। তার ফ্রেশ হতে 10 মিনিট লেগেছে, আর এর মধ্যেই সব খাবার গরম করা হয়েছে দেখে একটু অবাক না হয়ে পারল না সে। খাবার টেবিলে বসে জিজ্ঞেস করলো, খুশবু খাবার খেয়েছে? হ, পারুলে নিজে হাতে খাওয়াই দিছে। তার নাকি স্বাদ জাগছে তার আপাকে খাওয়াই দিব। কি যে পাগলামি করলো দুই বইনেতে। সুফল গাল ভরে হাসলো এই কথা শুনে। খাবার মুখে দিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে খুশবু খালা কেন ডাকে? তার সঙ্গে তো আপনার তেমন কোনো রক্তের সম্পর্ক নেই। আসলে আমরা তো একই পাড়ায় থাই। ওর মায়ের আমি আপা ডাহি আগে থেকেই, তাই খুশবু আমারে খালা ডাকে। আপনি ক বছর থেকে খুশবুদের গ্রামে থাকেন? জফুরা ঘামতে লাগলো। শুকনো ঢোক গিলে বলল, হিসেব রাখি নাই তো। আচ্ছা, তাও আনুমানিক কত বছর হবে? তা হবেই 10-11 বছর। কিন্তু আপনি যে সেদিন বললেন জন্ম থেকে আপনি ওই গ্রামেই থাকেন। আবারও ঘাবড়ে গেল জফুরা। এই প্রচণ্ড শীতও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। সুফল তা সূক্ষ্মভাবে পরখ করল। বলল, আর এই সামান্য কথায় ঘামছেন কেন খালা? শান্ত হন, যান ঘুমোতে যান, আমি বাকিটা বুঝে নেব। জফুরা মাথা নাড়ল এবং দ্রুত প্রস্থান করল। এখানে থাকলে না জানি আরো কত প্রশ্ন করে এই লোক। সকালবেলা খুশবু রুম থেকে বেরিয়ে জফুরাকে ডেকে তুলল। জফুরাকে রান্নাঘরের এক প্রান্তে বসালো। জফুরা ঘুম ঘুম কণ্ঠে বলল, এখন এত বড় এখানে ডাকলি কেন? লজেন্স আছে তোমার কাছে? থাকলে। জফুরার ঘুম ছুটে গেল। সে খুশবুর মুখ চেপে ধরল। চাপা কণ্ঠে বলল, এই চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। কেউ যদি শুনে তবে আমরার দিন শেষ। আমি এই বাড়ি থেকে বের হতেই পারছি না। বাইর হইতে হইব না, আমি আছি কিসের জন্যে? আমার এদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভালোভাবে সংসার কর, এত বার বাড়িস না। তাছাড়া এখন পারুল আছে। আমার মনে হইতাছে এইখানে পারুলরে কোনো না কোনো উদ্দেশ্যে আনা হয়েছে। আগে দেখতে হইব পারুল আমাগো জন্য কতটা সুবিধার। ওরে কি আমাদের বিরুদ্ধে নিয়ে যাওয়ানোর লাইগা আনা হয়েছে
নাকি কোনো বিশেষ কারণ আছে? খুশবু পারুলের নাম শুনে ক্রোধে ফেটে পড়ল। দাঁত কিরমির করে বলল, এই মুখে লাগাম দাও। আমি কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। আমার বোনকে এর মধ্যে একদম আনবা না। তুই চুপ যা। তোর ভাতার কেন হঠাৎই পারুলকে নিয়ে আইলো কদহি? আমার মন কইতাছে কোনো না কোনো ঘাপলা আছে। মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে এরকম বিশ্রী ভাষায় কথা বলবা না। আর আমার বোনকে এর মধ্যে জড়ালে বিপত্তি তোমার বাড়বে। ওর থেকে দূরেই থাকো। জফুরা বোঝানোর চেষ্টা করতে আর কিছু বলবে তার আগে আগমন ঘটল পারুলের। সে কিঞ্চিত সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, ওখানে কি করো আপা? তোমরা দুইজনে এখানে এভাবে বসেই বা আছো কেন? খুশবু কথা কাটাতে স্বাভাবিকভাবেই বলল, রান্না করব তো, তার প্ল্যানিং করছি। বল কি খাবি? সব তোর পছন্দের রান্না হবে আজ। পারুলের বিশ্বাস হলো না তার মেজো আপার কথা। কেন যেন মনে হচ্ছিল তারা দুজনই কোনো জরুরি আলোচনা করছিল, কিন্তু সেটা লুকিয়ে রাখার মতোই কোনো বিশেষ কিছু। তা না হলে এরকম চোরা চাহনি থাকতো না জফুরা খালার। পারুল এবারে ক্লাস 9-এর স্টুডেন্ট। অল্প বয়স হলেও তার বুদ্ধি ভীষণ প্রখর। তার এমন প্রখর বুদ্ধি আর কঠিন শিক্ষা তার বাবার দেওয়া। সে সব জায়গায় চোখ কান সবসময় খোলা রাখে এবং প্রতিটি কাজ এমন তীক্ষ্ণ আর নিখুঁতভাবে করে যে বোঝার উপায় নেই। চাঁদের আলো নিভু নিভু। মাঝে মাঝে বিরাট বিকলাঙ্গ মেঘের কোনো হাতকে দেখা যাচ্ছে সেই চাঁদকে ঢেকে দিচ্ছে। মেঘের আকার এক একবার এক এক রকমের আকৃতি দেখা যাচ্ছে। আলোর সংখ্যা ক্রমশ কমে আসছে। রাস্তাগুলি সরু আর অন্ধকারাচ্ছন্ন লাগছে। একবার পথের নিশানা ভুল করায় 8 মাইল পিছিয়ে আসতে হলো তাদের। গাড়ির জানালা ধূসর রঙের কুয়াশায় ভরে উঠেছিল। একটা সময় বিরক্ত হলো সুফল। বিরক্ত হওয়াটাও বৃথা, কিছু করার নেই। শীতের রাতে এভাবে কাঁপতে কাঁপতে অনুসন্ধানে নামা নতুন কিছু নয়, তবে আজকের শীতটা বোধহয় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। গাড়ির মধ্যে বসে মাথার টুপিটা কপালের ওপরে নামিয়ে সুফল উদাসীন দৃষ্টিতে সেই বিরাট গ্রামের আকাশে মেঘ চাঁদকে আড়াল করা সেই নির্লজ্জ খেলাটা দেখছিল। খুশবুকে প্রথম দেখার কথা মনে পড়ল সুফলের। গ্রামে ইনভেস্টিগেশন করতে এসে খুশবুর দেখা পেয়েছিল সুফল। সে তখন পলক ফেলতে ভুলে গেছিল। বছর 2 আগের কথাটা মনে হলে এখনও তার কাছে মনে হয় এই তো সেদিনের ঘটনা। খুশবুর মাতাল করা হাসি আর সারা মুখে বিন্দু বিন্দু ঘামের সঙ্গে লেপ্টে থাকা খুচরো চুল। সে এই রূপ দেখে সেদিনই সর্বনাশ দেখেছিল নিজের জন্য। অনর্গল কথা বলতে বলতে চলা মেয়েটি তাকে যেন দেখতেই পেল না, তাকে পাশ কাটিয়ে চলে গেল। নিষ্ঠুর মানবী তাকে যেন দেখতেই চাইল না। অথচ সুফলের জন্য কত শত মেয়ে দিওয়ানা। সুফল তাকে ডাকতে চাইল, কিন্তু তা পারল না। যখনই ডাকতে যাবে ততক্ষণে খুশবু তাকে পাশ কাটিয়ে চলে গেছিল। সে খুশবুকে দেখতে এতটাই প্রভাবিত ছিল যে খুশবু তার থেকে কতটা দূরে গেছে তা খেয়াল করেনি। রোকন দিক খুঁজে পেলে, জি স্যার, আমরা এসেছি, যদি খবর পেয়ে যায় ওরা কি হবে ভেবেছ কাঞ্চন? জি স্যার, কিন্তু এমনভাবে রাস্তা হারাবো তা তো বুঝতে পারিনি। রাত ছাড়া রেড দেওয়া সম্ভবও ছিল না, এই জন্যই রাতে ওদের আস্তানায় হানা দিচ্ছি। গ্রামে যে এমন একটা জায়গা চুপিসারে তৈরি হতে পারে তা কি তোমার বা আমাদের কারোর ধারণা ছিল? না স্যার। দ্রুত গাড়ি চালাও। স্যার, এত কুয়াশায় গাড়ি চালানো খুবই টাফ। শহরের চাইতে গ্রামে সবসময় শীত বেশি হয়ে থাকে। একটা কথা ছিল স্যার। কি কথা রোকন? আমরা মাত্র 3 জন, ওরা কিন্তু অনেকজন। আমরা কি পারবো? সুফল রহস্য করে ফিরচেল গলায় বলল, দেখতে থাকো রোকন, আমি কি এতটা কাঁচা কাজ করি? তা ঠিক স্যার, আপনার ভরসা আমরা 2 জন আছি স্যার। যা ভয় করছে। শুনেছি গ্রামে ভূত প্রেতের উপদ্রব বেশি। গাড়ি চালাতে চালাতে বলল কাঞ্চন। হো হো করে হেসে উঠল রোকন আর সুফল। রাতের অন্ধকার আর নিস্তব্ধতায় তাদের হাসি কেমন যেন ভুতুড়ে সুর তুলছিল। কাঞ্চন ভয়ে চুপসে গেল। তুমি শিক্ষিত মানুষে এসব ভূত প্রেতে বিশ্বাস রাখো? না স্যার, কিন্তু আমার বউ বলে সে খুব বিশ্বাস করে ভূত প্রেতে। আর আমি মনে করি আমার বউ সদা সত্য কথা বলে। আরেক দফা পেট ফাটা হাসিতে ফেটে পড়ল রোকন আর সুফল। ব্যাটা ভীষণ বউ বক্ত।
তার বউ যা বলবে তার এক চুল কথারও নড়চড় হবে না। তার বউ বলেছে মানে এটা মিথ্যা হলেও সত্যি। সুফল সহ ডিপার্টমেন্টের বাকি সবাই আগে থেকে জানে কাঞ্চন বউ দেওয়া না। তোমার বউ আর কিছু বলেনি? বলেছে। তা ভূত প্রেত হামলা না করার কোনো টোটকা দেয়নি? দিয়েছে স্যার, শুকনো লঙ্কা পুড়ে দিয়েছে গ্রামে আসবো শুনে। আর হাসিও না কাঞ্চন ভাই, এবারে থামো। হাসতে হাসতে বলল রোকন। সে একদম চুপ করে থাকো দুজনে। সুফলের কথাটা বলার ধরন এমন ছিল যে রোকন আর কাঞ্চন দুজনেও শিউরে ওঠে। তারা কাছাকাছি চলে এসেছে। এটা খেয়াল করা উচিত ছিল আরও আগে। যে কোনো সময় হামলা আসতে পারে। ব্যাপারটা খুবই জঘন্য হবে যদি আজ তারা সফল না হয়। সবকিছু সম্বন্ধে উদাসীন হয়ে অন্যায় করার জন্য সমস্ত শক্তি সঙ্গত করে মানুষ। কলঙ্কিত মন আর বিদ্রোহের অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে তারা নিজেদের চলার পথ দুর্গম দেখেও অবৈধ ব্যবসা বাড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকে। সুফল সামনে আর পেছনে রোকন আর কাঞ্চন। পতিতালয়ে যাওয়ার পথটা ছোট, অন্ধকারাচ্ছন্ন একটা সরু গলির মধ্যে ঢুকে গেল তারা। কিন্তু এই সময় পেছন থেকে অতর্কিতে দুটো হাত ধাক্কা দিয়ে তাকে দেওয়ালের গায়ে ঠেলে দিল। তারপরে একটা হাত প্রচণ্ড শক্তিতে তার টুটিটা চেপে ধরল। সতর্ক হওয়ার এতটুকু সময় তারা পেল না। রোকন আর কাঞ্চন তাদের দুজনকেও ধরে রেখেছে মুখোশধারী দুজন। বাঁচার জন্য পাগলের মতো চেষ্টা করছে সুফল। কোনো রকমে তার গলা থেকে আক্রমণকারীর হাতটা সরিয়ে দিল সে। মুহূর্তের মধ্যে রিভলভার বের করার একটা শব্দ তার কানে গেল। সে দেখতে পেল একটা রিভলভারের মুখ চকচক করছে, আর দেখল সেই মুখ তার মাথাটা লক্ষ্য করে উঁচিয়ে রয়েছে। আবছায়ার মধ্যে তার নজরে পড়ল একটা স্বাস্থ্যবান বেটে লোক তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল সে, কি চাও তোমরা? আমাদের ধরেছ কেন? লোকটি বলল, চুপ, একটু নড়লেই তোকে এবং তোর সঙ্গীদেরকে আমি গুলি করে মারব। তুমি পাগল, আমরা তোমার কি করেছি? তোরা এই আস্তানার খোঁজ পেলি কি করে? কে দিয়েছে এর খোঁজ বল? খিকখিক করে হেসে উঠল সুফল। হাসতে হাসতে বলল, তোমার মাথায় কি ঘিলু নেই? আমরা পুলিশ। তোরা যদি সাপের গর্ত লুকিয়ে থাকিস তোদের ঠিক পেয়ে যাব। আমাদের দোষ সম্পর্কে এই ধারণা নিয়ে আমাদের ধরেছিস? সুফলের মাথায় রিভলভারের শক্ত মাথাটা ঠেকালো তাকে ধরে রাখা লোকটা। রেগে আঘাত করে বসল কপালের কোনায়। সুফল ব্যতীত স্বরে আওয়াজ করে উঠল, বেশি ক্যাচাল চাইছি না, ফিরে যা। রোকন আর কাঞ্চন দুজনেই ছটফট করছে নিজেদের ছাড়ানোর জন্য। কাঞ্চনের তার বইয়ের দেওয়া শুকনো লঙ্কার কথা মনে পড়ল। সে কোনো রকমে এক হাত দিয়ে পকেট থেকে শুকনো লঙ্কা বের করে সুযোগ বুঝে চোখে ঘষে দিল। মুহূর্তের মধ্যে ঘেরাও করা হলো পুরো আস্তানাটা। পেছন থেকে বেটে লোকটাকে আঘাত করে অজ্ঞান করা হলো। সুফল সুযোগ বুঝে তাকে ধরে রাখা লোকটা নির্মাঙ্গে আঘাত করলো। কোকিয়ে উঠল লোকটা। আর রোকন আর কাঞ্চন তখন ছাড়া পেয়ে ভেতরের রুমে প্রবেশ করলো। পুরো আস্তানা ঘেরাও করা হয়েছিল। মহিলা কনস্টেবলরা মেয়েদের ধরে ধরে গাড়িতে তুলছিল। সুফল চেঁচিয়ে বলল, সবকটা মেয়েদের দেখে শুনে তুলবে, কেউ যেন বাদ না পড়ে। একটা ব্যক্তিকেও বাদ রাখা হলো না। প্রত্যেকজনকে তুলে নেওয়া হলো। ভেঙে দেওয়া হলো আস্তানা। সুফল আগে থেকে ফর্মাল গেটআপে অনেকজন মহিলা এবং পুরুষ কনস্টেবল দিয়ে আস্তানাটা ঘেরাও করিয়ে রেখেছিল। বিপদের আশঙ্কা বুঝেই সবাই একে একে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আস্তানা হামলা হানবে। কাঞ্চন যখন ভেতর থেকে আসছিল তখনই সে পরিচিত একটা নাম শুনে ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়েছিল। তারা যখন ফিরছিল সুফলের মুখ ছিল থমথমে, কপালে জ্বলছিল। ওই লোকটা আঘাত করেছিল তার কপালে। এতে সামান্য চোট লেগেছে, তার কেটেও গেছে, রক্ত জমাট বেঁধে রয়েছে। রোকনের মুখে জয়ের হাসি। কাঞ্চনকে অদ্ভুত লাগছে। সুফল তাকে তীক্ষ্ণ চোখে পরখ করে বলল, এই প্রথম তোমার বইয়ের টোটকা আমাদের কাজে লাগলো কাঞ্চন। কাঞ্চন হাসার চেষ্টা করেও পারল না। সুফল তা লক্ষ্য করে শোধালো, তোমাকে এমন লাগছে কেন কাঞ্চন? আমাকে ক্ষমা করুন স্যার, আমি বলতে পারছি না। ওই নোংরা বস্তিতে হঠাৎ একটা নাম শুনলাম। আমি ভুল শুনেছি নাকি সত্যিই শুনেছি বুঝতে পারছি না। কি ধরনের কথা বলছো কাঞ্চন? আমাদের কাজের মধ্যেকার কথা লুকাচ্ছ তুমি? আর কার নাম শুনেছ? আমি বলতে চাই না,
যদি একটু সত্যতা থাকে তবে আপনি নিজে থেকে জানতে পারবেন, কিন্তু এই মুহূর্তে বললে বিরাট ভুল হবে। তবে আমি এটাও জানি আপনি পারবেন সত্যি অবধি ঠিক পৌঁছাতে। আপনাকে প্রস্তুত থাকতে হবে। ধরে নিন আমি প্রতারণা করলাম আপনার সঙ্গে এই বিষয়টাতে, আমায় ক্ষমা করবেন। হতেই পারে আমি ভুল, আর আমি চাই যেন আমি সম্পূর্ণ ভুল হই। কী সব বলছো? তুমি নামটা বললে হয়তো আরও একটা কেস সহজেই সলভ হতে পারে। রোকনকে হাত দিয়ে থামিয়ে দিল সুফল। জোর করে সে কিছু জানতে চায় না, নিজের মতো সবটা হ্যান্ডেল করবে। সুফল যখন বাড়ি ফিরল তখন ভোর হয়ে গেছে, মাথাটা হালকা হওয়া দরকার, দপদপ করছে। কপালের কাটা অংশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। খুশবু তখন চিন্তিত মুখে বসে থরথর করে কাঁপছিল। সুফলকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আপনি কোথায় ছিলেন? কি বলুন তো, একটা খবর তো দিতে পারতেন। আহা, এত চিন্তা করছেন কেন? বাবা মা তোমরা কি ঘুমাওনি? বাবা তোমাকে তো জানিয়েছিলাম আসতে দেরি হবে। তোমার যে আস্তে আস্তে সকাল হবে তা তো বলনি বাবা। তোমরা চিন্তা করছো কেন? আমি যে আজ প্রথম সকালে ফিরলাম তা তো না। সেটা তোমার বউকে বোঝাও, সে তো আর এতদিন ছিল না যে জানবে। আমরা এত করে বোঝালাম, বুঝলে তো। সকালে এমন নাটক শুরু করেছে এই মেয়ে, বাড়ির সবাইকে ডেকে অস্থির করে ফেলেছে। কথাটা বলেই রুম্পা মুখ ঝামটা দিয়ে চলে গেল নিজের রুমে। মহসিন সাহেব কিঞ্চিত কাশলেন। নিহারিকে তেমন চিন্তিত লাগছে না, কারণ তিনি জানেন মহসিন আহমেদ তাকে সবটা বলেছে। খুশবুর হুঁশ ফিরতেই সুফলকে ছেড়ে দাঁড়ালো। তাকে ছেড়ে দিতে দেখে সুফল ঠোঁট কামড়ে হাসল। বাড়ির সবাই কেমন তাকিয়েছিল। সবার সামনে খুশবু দিক বেদিক স্থানকাল সব ভুলে তাকে জড়িয়ে ধরেছিল। এটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। পারুল লজ্জা পেয়ে নিজের রুমে চলে গেল। পরে না হয় সবটা শোনা যাবে। সুফল ইশারায় সবাইকে চলে যেতে বলল। তার বাবা মাও নিজেদের রুমে চলে গেল। জফুরাও কিঞ্চিত লজ্জায় মুখে ওড়না চেপে চলে গেল। খুশবু প্রতিদিন সকাল হলে নিজের পাশে সুফলকে দেখতে পায়। আজ দেখতে না পেয়ে ছন্নছাড়া হয়ে সবাইকে ডেকে তুলেছে। কাঁদতে কাঁদতে অস্থির খুশবু তখনও ফুফাচ্ছিল। সুফল এগিয়ে এসে খুশবুর মাথায় হাত রাখল। সস্নেহের হাত মাথায় পড়তেই আহ্লাদে মূর্ছা গেল খুশবু। আবারও সুফলের বুকে হামলে পড়ল। জানটা যেন তার বেরিয়েই যাচ্ছিল। খুশবু ফ্যাস ফ্যাস করে কেঁদেই যাচ্ছে। কেন এত রাত অবধি সুফল বাইরে থাকে, এই ব্যাপারটা সহজে মেনে নিতে পারছে না সে। কাঁদতে কাঁদতে খুশবু খেয়াল করলো সুফলের কপাল কাটা। এ কি, আপনার কপালে কি হয়েছে? কিছু হয়নি, ছোট একটা অ্যাক্সিডেন্ট। এতক্ষণে বুঝি ম্যাডামের নজরে পড়লো সেটা? অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? রিল্যাক্স। হঠাৎ এত চিন্তা করা হচ্ছে যে কারণ কি? একটু বেশি ভালোবাসছেন মনে হচ্ছে। খুশবু লজ্জা পেল। তার কপালে লাল আভা যেন ছড়িয়ে পড়তে লাগলো। আস্তে আস্তে মিষ্টি গলায় বলল, এসব কিছু না, আপনি বসুন, আমি আপনার কপাল ড্রেসিং করে দিচ্ছি। এমন পালাতে চাইছেন কেন? আসুন, অনেকদিন আপনার সঙ্গে গল্প করা হয় না, গল্প করি। গল্প পরে করব, আগে আপনার মাথার ক্ষত ক্লিন করে মলম লাগিয়ে দেব, এরপর আপনি খাবেন। গল্প করার জন্য অঢেল সময় আছে। না, নেই, পরে খাবো, এখন না। খাবার হলো রিজিক। রিজিক বন্টন হয়েছে আপনার। আপনি যদি যথাসময়ে তা গ্রহণ না করেন তার দায় নেবে কে শুনি? বাহ, আমার বউ যে এত সুন্দর কথা বলতে পারে জানতাম না তো। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি বরাবরই সুন্দর করে কথা বলি, আপনি আগে খেয়াল করেননি হয়তো। আপনি কিন্তু ভিন্ন মানুষের এমন হঠাৎ করে মুগ্ধতা পাবেন না। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, তাই আমার ক্ষেত্রে ব্যতিক্রম। আমার প্রতি মুগ্ধতাও হয়তো এই জন্য বেশি। আমি আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না খুশবু। সবাই সুন্দর করে কথা বলতে পারে, সহযোগী হয় মানুষ, অনুযোগী হয় পরিবেশ, সামর্থ্য আর সময়। দারুণ ব্যাপার। যারা সুন্দর কথা বলে সবসময় তাদের মনও সুন্দর হয় এমন তো নয়। অনেকেই সুন্দর সাজায় নিজেকে, সৌন্দর্য আনে ব্যবহারে, যেন ঢাকতে পারে নিজের আত্মার ক্ষয়। খুশবু খানিক চমকে উঠল। কি কথাটা দ্বারা কি বোঝাতে চাইল সুফল? বুঝতে পারল না সে।
প্রসঙ্গ বদলাতে চাইল সে। আর কোনো কথা নয়, চলুন চলুন বলেই খুশবু টেনে নিয়ে গেল সুফলকে। যাওয়ার আগে হাঁক ছেড়ে ডেকে বলে গেল জফুরা খালা যেন খাবারটা তৈরি করে রাখে। ফার্স্ট এড বক্স নিয়ে ক্ষতটা পরিষ্কার করতে লাগলো খুশবু, আর সুফল অপলক তাকিয়ে রইল খুশবুর মুখের দিকে। এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি হয়, আমার লজ্জা লাগছে ভীষণ। সুফল অন্যদিকে তাকিয়েছিল, হঠাৎই বলল, আপনি কি বাড়িতেই ছিলেন আজ? চমকে উঠল খুশবু, তার হাত থেমে গেল। কাপা কাপা স্বরে বলল, কেন? এটা আবার কেমন প্রশ্ন? আপনার জুতোয় কাদা লেগে আছে খুশবু। কাদা? কিন্তু কাদা লাগার তো কথা না। একদম টাটকা কাদা, দেখুন। খুশবু তাকালো জুতার র্যাকের দিকে, তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, ও এই জুতো, এটা তো পারুল পড়েছিল আজ। সকালে উঠে হাঁটতে গেছিল, কুয়াশায় হেঁটেছে, সেজন্য বোধহয় এমন কাদা লেগেছে। এত কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। কপালে মলম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল খুশবু। সুফল দুষ্টু হেসে খুশবুর কোমর চেপে ধরল। কেঁপে উঠল খুশবু, লজ্জায় লাল হয়ে বলল, কি করছেনটা কি? দরজা খোলা আছে তো। কেউ দেখে ফেলে কি হবে ভেবেছেন? দেখলে দেখবে, আমি তো আমার বউকেই ধরেছি। আপনি খাবেন না? নত মস্তকে শোধায় খুশবু। খাবো, তবে পেটের খিদের চেয়ে বড় খিদেটা তো অন্য কিছুর। কি? ইশারায় কিছু একটা বোঝায় সুফল। খুশবু বুঝে অত্যন্ত লাজুক ভঙ্গিতে বলল, কি সব বলেন? একটু লাজ লজ্জা বালায়নি লোকটার। এখনই কেউ চলে আসবে, ছাড়ুন তো। পেটের খিদে সবচেয়ে বড় খিদে মশাই, যান ফ্রেশ হয়ে নিন। মিষ্টি হাসি দিয়ে সুফলের বেষ্টন দিয়ে রাখা হাতখানা নিজের কোমর থেকে সন্তর্পণে সরিয়ে দিল খুশবু। সুফল উঠে দাঁড়িয়ে পড়ল, তার মুখটা গোমরা হয়ে আছে। খুশবু সুফলের গো বেচারা মুখ দেখে আড়ালে হাসল। সুফল ওয়াশরুমের দিকে যাওয়ার সময় খুশবু সবয় বিস্ময় কণ্ঠে শুধালো, আপনি সামান্য জুতোর দিকেও এভাবে নজর রাখেন? বিষয়টি আশ্চর্যজনক না? না, আশ্চর্যের কি আছে? আমাদের রুমে ঢুকলেই সঙ্গে সঙ্গে জুতোর র্যাকের দিকে নজর যায়, আর নজর পড়তেই জুতোর কাদাটাও চোখে পড়েছে। আপনি খুব চালাক সুফল। আর আপনি বুঝছি বোকাশোকা। কথাটা শুনতে হেসে উঠল খুশবু। কেমন অদ্ভুত সে হাসি। হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে। সুফল বোকার মতো তাকিয়ে রইল খুশবুর যাওয়ার দিকে। এখানে হাসার মতো কি কথা বলেছে সে? একটা নদীর পাড়ে বালির ওপর একটা লাশ পাওয়া গেছে। পুরো নাক মুখে ঢুকে রয়েছে বালির দানা। নাক মুখ দিয়ে যেন বালির ছটা উপচে পড়ছে, যেন মনে হচ্ছে লোকটার মাথা অল্প পানিতে বালির মাঝে ডুবিয়ে ডুবিয়ে শ্বাস আটকে মারা হয়েছে। আজও একটা লাশ উদ্ধার করেছে তারা। ময়না তদন্তের জন্য লাশটা পাঠানো হলো। লাশের মুখাবয়ব এমন কদাকার যে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি লাশটা দেখলেই জ্ঞান হারিয়ে ফেলবে। এমন বিশ্রী আর জঘন্য অপরাধ কে করছে? কেন কোনো ক্লু পাওয়া যাচ্ছে না? একইভাবে লাশ গলানো হচ্ছে, বোঝাই যাচ্ছে কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। সর্বক্ষণ লাশ, খুন, রক্ত দেখতে দেখতে এখন আর এসব বড় কিছু মনে হয় না সুফলের কাছে। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকটা লাশ পুরুষ মানুষের লাশ, আর বয়সের ব্যবধানও প্রায় কাছাকাছি হবে। কারোর বাবা, কারোর সন্তান, কারোর স্বামী এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ক্রমেই। ভাবলেই বুকটা কেমন যেন খা খা করে ওঠে। তাদের পরিবারের কি অবস্থা হয়েছে, কতটা ভেঙে পড়বে তারা যখন জানবে তাদের পরিবারের একজন কেমন নৃশংসভাবে কেউ মেরে ফেলেছে। অবশ্য এখন লাশ শনাক্তকরণ করা যায়নি। সন্ধ্যায় একটা অদ্ভুত খবর পেয়ে সুফল তার টিম সহ বেরিয়ে পড়ল। একটি বারে মদের সঙ্গে ড্রাগ এবং আফিং মিশিয়ে ব্যবসা করা হয়। প্রমাণসহ স্মাগলারদের ধরবে ওরা। পুরো বার ঘেরাও করা হলো যথাক্রমে। প্রত্যেকটা ব্যক্তিকে সার্চ করা হবে। রোকন, কাঞ্চন সহ আরও অনেকজন অফিসার ভেতরে প্রবেশ করল। দল ভেদে সবাই এক একজন নেশাক্ত ব্যক্তিদের ধরে গাড়িতে তুলছে। প্রথমে তাদের রক্ত নিয়ে পরীক্ষা করা হবে। দেখা হবে রক্তে কী ধরনের নেশাক্ত দ্রব্যের স্যাম্পল পাওয়া যায় এবং সেটা দ্রুত রিপোর্ট বের করবে। রিপোর্ট সহ বিভিন্ন প্রমাণ দিয়ে
মাদক এবং ড্রাগ ব্যবসায়ের কঠিন শাস্তি দেওয়া হবে। বারের মালিককে ধরতে হবে। বেটা বোধহয় নাকে সর্ষের তেল মেখে ঘুমোচ্ছে। খুব সাবধানে বারের উপরের তলায় দেয়াল ঘেঁষে এগিয়ে গেল তারা। পিস্তল হাতের ডগায় শক্ত করে চেপে ধরেছে। বিপজ্জনক কিছু দেখলেই ট্রিগার চেপে দেবে। পেছন ফিরে এগোতে এগোতে সুফল বলল, রোকন, তুমি আর কাঞ্চন বরং বাড়ি যাও। পিস্তলটাকে সরিয়ে রাখা, তা না হলে তো বিপদে পড়তে পারো। ওকে স্যার। মেজাজ খারাপ হলো সুফলের। তার পিন্স মেরে বলা মস্করাও এরা ধরতে পারল না। পরক্ষণে কণ্ঠে কর্কশতা এনে বলল, লজ্জা করে না? পুলিশে চাকরি করো, আবার অ্যাকশনে এসে ঠকঠক করে কাঁপো। এত ভয় নিয়ে চাকরি করতে এসেছো কেন? ভয়ে কাঁপতে কাঁপতে রোকন সিঁড়ির ওপরে দাঁড়িয়ে রইল। পা থেকে মাথা পর্যন্ত ঠকঠক করে কাঁপতে লাগলো তার। বকবেন না স্যার, ওই দেখুন, ভূতের কালো ছায়া দেখা যাচ্ছে। কাঞ্চনের কথা শুনে সুফলও তাকালো সেদিকে। তারা একটা কালো ছায়া দেওয়ালের পাশ দিয়ে খুঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আসতে দেখল। এতক্ষণ রোকন আর কাঞ্চন সেজন্যই কাঁপছিল। একটু পরে সেই ছায়া আলোর সামনে বেরিয়ে এলো। তারপরে নিঃশব্দে সেটি কাছে এসে দাঁড়ালো। একটি হাত তার হাতের ওপর এসে পড়তেই চমকে উঠে সে পিছনে ফিরে তাকালো। বারে যেসব মেয়েরা মদ খেয়েছে সেই দলেরই একজন। স্বস্তির শ্বাস ফেলল সুফল। মাতাল মেয়েটা দেয়াল ঘেঁষে ঘেঁষে নামছিল। একজন অফিসারকে সেই মাতাল মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেওয়া হলো। আর কিছুটা দেরি হলে পাখি উড়ে যাবে। তারা দ্রুত উপরে উঠে গেল। উপরের একটা খুপড়ির মতো ঘরের কাছে গিয়ে দেখল দরজাটা আলগা করা। তারা যখনই রুমে ঢুকলো সপাটে দরজা বন্ধ হয়ে গেল। রুমের আলোয় দেখল মদের আর আফিংয়ের আস্তানা গেড়েছে এখানে। হঠাৎই অন্ধকারে একটা কালো ছায়ামূর্তি এগিয়ে এলো। আর সেই কদাকার মুখটা সুফলকে উদ্দেশ্য করে মেয়েটা ফিসফিস করে বলল, আমাকে ধরতে এসে নিজেরাই ফ্যাসাদে পড়লে পুলিশ। এত সহজ? আমাকে ধরা এত সহজ? সুফল ভাবতেও পারেনি বারের মালিক কোনো মেয়ে হতে পারে। মেয়েটার কণ্ঠ এমন ধারালো কেন? সুফল কণ্ঠে ক্ষিপ্রতা টেনে বলল, আপনি কে? অন্ধকারে কেন? সামনে আসুন সাহস থাকলে। অন্ধকারে তো তারা থাকে যাদের সামনে আসতে ভয়। এই অফিসার, এত বড় বড় কথা বলিস না। আমি তোর নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ালেও আমার টিকিটও খুঁজে পাবি না। আমি না চাইলে আমাকে ধরা এত সহজ না। এই যে এখনই আমি পালাবো, তোর আমাকে ধরতেও পারবি না। তুইও জানিস না এই পর্যন্ত আমি যাকে টার্গেট করি তাকে আইনের আওতায় এনে তবেই ক্ষান্ত হই। তোদেরকে চ্যালেঞ্জ করছি, পারলে আমাকে ধরে দেখা। মেয়েটির কথা শেষ হতেই লাইট জ্বলে ওঠে সেই রুমে। খটাস করে একটা অদ্ভুত শব্দের পর সেথে আর কিছু দেখা মিলল না। কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। ভোজবাজির মতো মিলিয়ে গেল নাকি মেয়েটা? ঘরের চারপাশে রয়েছে শুধু নেশাদ্রব্যের বোতল এবং কিছু বস্তা। পুরো রুমের চারপাশে বিদঘুটে গন্ধের ছড়াছড়ি। সুফল বিরক্তিতে চ শব্দ করল মুখ দিয়ে। এই মেয়েটা কে? ওর ছায়াটা বেশ লম্বা লাগছিল। কিন্তু একটা বিষয় খেয়াল করেছো রোকন? কি স্যার? আমরা তোকে ধরতেই পারলাম না। তোমার কি মনে হয় একটা মেয়ে এতটা লম্বা হবে? অন্ধকারে হলেও দেখে বোঝা যাচ্ছিল তার হাইট 6 ফিটের কাছাকাছি। কিন্তু কণ্ঠটা তো একটা মেয়ের ছিল স্যার। জানি না, কিছু তো একটা ব্যাপার আছে। কেন মনে হচ্ছে খুনি আমাদের খুব ভালো করে চেনে? জানি না স্যার, চলুন, এখানে থেকে তো কোনো লাভ নেই আর। রোকন ঘুরে দাঁড়ালো। চমকে পেছনে ফিরেই বলল, স্যার, কাঞ্চন কোথায়? এতক্ষণে খেয়াল করলো সুফল। কাঞ্চনকে কি সঙ্গে করে নিয়ে গেল নাকি মেয়েটা? আশ্চর্য। ভালো করে রুমের চারপাশে খেয়াল করতেই দেখল একটা বস্তার আড়ালে কাঞ্চন বসে বসে কাঁদছে। সুফল নিঃশব্দে গিয়ে তার হাতটা শক্ত থাবার মতো করে কাঞ্চনের কাঁধে রাখল। ভূত, ভূত স্যার, বাঁচান। বউ বাঁচাও। এখানে আপনার বউ বাঁচাতে আসবে না, উঠুন। আশ্চর্য। কাঞ্চন উঠে দাঁড়িয়ে পড়ল। কাচুমাচু করে ঘাড় ফিরিয়ে দেখল সুফল। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ক্যাবলার মতো হেসে উঠল কাঞ্চন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি? আমি আরো ভাবলাম। নাকে আষ্টে গন্ধ এলো। নাক টেনে শ্বাস নিয়ে বলল,
এই গন্ধটা কিসের? কেমন যেন মূত্রের গন্ধ মনে হচ্ছে। কাঞ্চন উঠে দাঁড়িয়ে পড়ল, কাচুমাচু করে বলল, স্যার, ভয়ে এখানেই কাজ সেরে ফেলছি। তুমি এখানে প্রস্রাব? তোমার মাথা থেকে এই তোমার বইয়ের ভূত নামাও, না হলে কবে যেন আমি তোমার মাথা ফাটিয়ে ফেলব। ঠোঁটে ঠোঁট চেপে হাসছে রোকন। কাঞ্চনের এমন কাণ্ড কারখানা সবসময় দেখতে দেখতে তারা অভ্যস্ত। সুফল হুঙ্কার ছেড়ে বলল, চলো এখন। সুফল বাড়ি ফিরল রাত 8টায়। এক্সট্রা চাবি দিয়ে ভেতরে ঢুকলো সে। নিজের রুমের দিকে যেতেই পারুলের খিলখিল করে হাসির শব্দ পেল। সঙ্গে হাসছিল জফুরা আর খুশবু। একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলো সুফল। ইস্কি সুন্দর নির্মল হাসি তার বইয়ের, অথচ এই মেয়েটির কিনা এত রহস্য। পারুল বই সামনে নিয়ে পড়ছিল। পারুলকে এখন আলাদা একটা ঘর দেওয়া হয়েছে। খুশবু গরম দুধ হাতে নিয়ে ঘরে ঢুকলো। কি বই পড়ছিস? অঙ্ক করছি আপা। নে, দুধটুকু এক চুমুকে শেষ কর দেখি। বাদাম দেওয়া দুধ, দুধ খেলে বুদ্ধি বাড়ে। রাত জেগে পড়িস, স্টেমিনার প্রয়োজন আছে। এটা ভুল কথা আপা, বুদ্ধি আমার এমনিতেই রয়েছে, সেজন্য দুধ খাওয়ার প্রয়োজন নেই। অনেক গরিব স্টুডেন্ট রয়েছে আমাদের স্কুলে, তারা কি রোজ দুধ পায়? তাহলে তারা এত ব্রিলিয়ান্ট কেন? ওরে পাকা বুড়ি, এই বুদ্ধি বলতে মাথা খুলবে তোর। দুধ শরীরের জন্য কত ভালো বলতো। এত কথা বলিস না। রোজ রোজ তোর দুধ খাওয়ার সময় বাহানা, এত বাহানা খুঁজিস কেন? দুধ খেতে ভালো লাগে না পা, প্লিজ নিয়ে যাও। এখন তো কেবল বোনকে এনেছ, এরপর তো গোটা পরিবার এনে তুলবে এখানে। আবার বোনকে গরম দুধ খাওয়াচ্ছ? বলি, বসে বসে আর কত খাওয়াবে বোনকে? আবার শুনলাম দামি স্কুলে ভর্তি করিয়েছে সুফল। ভালোই হয়েছে তোমাদের জন্য। ঠিক করে খেতে পারতে না, এখন সুফলের টাকায় সচ্ছলভাবে চলছে তোমার পরিবার। অন্যের কাঁধে ভর করে কি সুন্দর এগিয়ে যাচ্ছ। অবশ্য এটাই তো তোমাদের মতো মেয়েদের স্বভাব। খুশবু দরজার দিকে তাকালো, সঙ্গে পারুলও তাকালো। তার দৃষ্টিতে লজ্জা, অপমানের চোখে জল চলে এলো। এত অপমান তাকে কেউ কখনো করেনি। খুশবুর রাগ তখন তুঙ্গে। সে দরজায় দাঁড়িয়ে থাকা রুম্পাকে বলল, রুম্পা ভাবি, আমি আমার বোনকে আনিনি, নিয়ে এসেছে আপনার দেবর। তাকে গিয়ে বলুন কথাটা। আর যদি বলেন পুরো পরিবার আনার কথা, এমন দুর্দিন আমার পরিবারের আসেনি এখনো। আমার বাবার 6 জনের সংসার চালানোর সামর্থ্য আগেও ছিল, এখনো আছে। আমরা বেশ সচ্ছলভাবেই জীবনযাপন করেছি। গরিব ঘরের মেয়ে হলেও আমার বাবা আমাদের কখনোই অভাব কী জিনিস বুঝতে দেননি। খাওয়া পড়া কোনো কিছুর কমতি রাখেননি। আমাদের খুব ভালোভাবে মানুষ করেছে আমাদের বাবা। তাই অভাবে বড় হয়েছি এই কথা বলবেন না। আমাদের আত্মসম্মানে আঘাত করবেন না ভাবি। বেশ বড় বড় কথা যে বলছো, তা বোনকে এখানে ফেলে রেখেছো কেন? তোমাদের আত্মসম্মান বোধ যদি এতই তীব্র হয়, তবে এখানে অন্যের অন্ন ধ্বংস করতে না বোনকে নিয়ে। অন্যের অন্ন কি কথা ভাবি? আমি আমার স্বামীর ইনকামে চলি। আমার হক আছে আমার স্বামীর ওপর, আমার স্বামীর রোজগারের টাকার ওপর। আপনার স্বামীরটা হাত পেতে নিতে যাই না। আপনি যে মাসে 2 বার করে 10,000, 15,000 টাকা করে পাঠান বাবার বাড়িতে, সেটার কথা কি আমি কখনো বলেছি ভাবি? এরপর কিছু বলতে এলে ভেবে কথা বলবেন। তুমি কিভাবে জানো এসব? আমি তো টাকা দেন লুকিয়ে, আর এ কথাটা আমি এবারে সবাইকে জানাবো। তুমি আমাকে ভয় দেখাও, আমি কি ভয় পাই নাকি? আর তোমার পরিবার আর আমার পরিবারের সঙ্গে তুলনা করছো? আমার ফ্যামিলি স্ট্যাটাস কোথায় আর তোমার কোথায়? লো স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে আবার বড় বড় কথার বুলি ছুটছে। ভাবি, মুখে লাগাম টানুন, অপমান করবেন না, সহ্য হয় না, অনেক বলে ফেলেছেন। রুম্পা মনে জ্বালা মিটিয়ে মুখ ঝামটা দিয়ে চলে গেল। রাগে তখন সর্বাঙ্গ কাঁপছে পারুলের, আর চোখ দিয়ে পানি পড়ছে। বোনের শ্বশুর বাড়ি আর বড় না হলে এতক্ষণে সে প্রতিটি কথার জবাব দিত। খুশবু বোনের ভেজা চোখ মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। মুখে বিস্তৃত হাসি ফুটিয়ে বলল, তুই পড়, এখানে ভর্তি করার টাকা আমার দেওয়া। তুই এখানে থাকিস শুধু, তোর যাবতীয় খরচা আমি দিয়ে থাকি। তোর ভাইয়ার দেওয়া কোনো টাকা আমি তোকে দেই না।
আর না দিব। অন্যদিকে মন না দিয়ে পড়াশোনায় ফোকাস কর। রাতে রান্না চাপালো খুশবু। জফুরা হাতে হাতে তাকে সাহায্য করছিল। সন্ধ্যার পর সুজন বাড়িতে ফিরলে রুম্পা নাকি কান্না করে অনেক কিছু বলল। খুশবু রুম্পার প্রতি এমন বিরূপ আচরণ শুনো সুজন তেমন কিছু বলল না। তার এসব বিষয়ে মাথা ব্যথা নেই। অলস মানুষ কাজ করতে পছন্দ করে না, সেখানে কাজ থেকে ফিরলে আরও অলসতা পেয়ে বসে শরীরে। তাই সন্ধ্যার পর ফিরলে নিজের মতো সময় কাটায় সে। বই পড়তে পছন্দ করে সে, তাই ফ্রেশ হয়ে এসে বারান্দায় বসলো বই হাতে। রুম্পা স্বামীর এমন নির্বিকারত্ব দেখে রেগে গেল। তুমি কিছু বলবে না? তোমার বউকে অন্য একজন অপমান করছে, আর তুমি একদম স্বাভাবিক, কিচ্ছু যায় আসে না তোমার। তোমাদের মেয়েলি ব্যাপারে আমাকে টেনো না তো। তুমি কিছু না বললে নিশ্চয়ই সুফলের বউ তোমার সাথে অমন ব্যবহার করতো না। এত কথা বলতে ইচ্ছে করছে না। বই পড়ার সময় ডিস্টার্বনেস আমার পছন্দ না। যাও, এক কাপ কড়া কফি নিয়ে এসো। অফিস থেকে এসে রোজ রোজ তোমার প্যানপ্যানানি ভালো লাগে না। স্বামীর সেবা করতে তো পারো, অন্যের পিছনে না পড়ে থেকে। অসহ্য সব ব্যাপার। কি এভাবে বলতে পারলে? আমি কি তোমার কেউ না? আমার কথা এখন তোমার প্যানপ্যানানি মনে হয়? আগে তো খুব বলতে, আমার মতো মধুর কথা আর কেউ বলতে পারে না। সব সময় শুধু শুনতে ইচ্ছে করে, আর এখন আমাকে অসহ্য লাগে। হ্যাঁ বুঝেছি, আমি তো পুরনো হয়ে গেছি, এখন তো অসহ্য লাগবে। কফি নিয়ে আসো না বাবা, যাও। দুমদাম পা ফেলে ফুসতে ফুসতে রান্নাঘরে চলে এলো রুম্পা। রান্নাঘরে গিয়ে জফুরাকে কড়া কণ্ঠে বলল, জফুরা, এক কাপ কড়া করে কফি বানিয়ে দাও। জফুরা রুম্পার এমন রূঢ়ভাবে হুকুম দেওয়াতে মেজাজ চটে গেল। সে তেসরাভাবে বলল, কার লাগি? আমি যে কফি খাই না জানো না? প্রশ্ন করো কোন সাহসে? আমি বলেছি কফি বানিয়ে দিবা বেশ। জফুরা খেপে গেল আরো, বলল, আমি পারম না আফা, আপনার স্বামীর লাগি আপনিই বানাই নিয়ে যান। এরম দুর্ব্যবহার করলে আমি কাম করুম না। তুমি এই বাড়িতে কাজ করো, মালিকের হুকুম পালন করাই তোমার কাজ, নাকি এই খুশবুর গ্রামের লোকজন তোমার ওর মতোই পাকনা গজিয়েছে? রোয়াব দেখো আমার সঙ্গে। তোমাকে এখানে এমনি এমনি রাখা হয়নি। মাস গেলে মোটা অঙ্কের মাইনে পাও। আর যদি ভেবে থাকো তুমি শুধু এই বাড়ির ছোট বউয়ের কথাই শুনবে, তবে তাকে বলো মাইনেটা যেন সেই তোমাকে দেয়। খুশবু নিশ্চুপ কাজ করছিল। এখানে তাকে টানতে দেখে বলল, আমাকে আপনাদের মাঝে টানেন কেন? আমি কি জফুরা খালাকে বারণ করেছি আপনার কাজ করতে? আর সামান্য কফি তো, এটা আপনি ভাইয়ার জন্য করে নিতেই পারেন। ভালোবেসে এটুকু কাজ করলে তো আর হাতে ফোসকা পড়বে না। আর কদিন পর ফুলে ঢোল হয়ে ফেটে যাবেন তো এভাবে বসে থাকলে। খুশবু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তা করছি। আপনি যা লম্ফজম্ফ করছেন, ভালো ব্যবহার আপনার প্রাপ্য না। আপনি যা দেবেন তাই ফেরত পাবেন। আমি কফি করতে পারি না, আর না করব। জফুরা খালা, কফিটা করে দিলেই তো পারো, সামান্য কফিই তো। কইরা দিতাম তো খুশবু, হ্যার ব্যবহার দেখে মেজাজ খারাপ হয়। কাজ করি বইলা কি গরু ছাগলের মতো আচরণ করব? খুশবু থামতে বলল জফুরাকে। সে নিজেই কফি করে নিয়ে গেল সুজনের জন্য। রুম্পা টিভি ছেড়ে সিরিয়াল দেখতে বসলো। খুশবু তা দেখে ফোঁস করে একটা শ্বাস ফেলে চলে গেল কফি দিতে। সুজন খুশবুকে দেখে একটু না বেশ খানিকটা হকচকিয়ে গেল। এতদিন থেকে তার ছোট ভাইটা বিয়ে করেছে, কিন্তু সেভাবে ছোট ভাইয়ের বউয়ের দিকে ভালোভাবে তাকায়নি। নামটাও সেভাবে মনে পড়ছে না তার এই মুহূর্তে। আর মেয়েটাও তার সঙ্গে কথা বলেনি সেভাবে। মেয়েটা বেশ ভালো। সুজনও বেশি কথা বলেননি কখনো খুশবুর সঙ্গে। এমনিতে সে মেয়েদের সঙ্গে কম কথা বলে। তারপর ছোট ভাইয়ের বউ ভেবেই কেমন একটা লজ্জা করে তার কথা বলতে। সংকোচ আর লজ্জায় সেভাবে আলাপ করতে পারেনি সে। তার ওপর মেয়েদের সঙ্গে সে সহজেই মিশতে পারে না, তাই খুশবুর সঙ্গে তেমন কথা বলে না প্রয়োজন ছাড়া। তাই তো তার অনেক ছেলে বন্ধু থাকলেও মেয়ে বন্ধু নেই একটাও। তার ভাবনার মাঝে একটা মিষ্টি স্বরের কণ্ঠ ভেসে এলো তার কর্ণে, ভাইয়া আপনার কফি। অপ্রস্তুত হয়ে গলা খাকারি দিল সুজন।
কেমন যেন অদ্ভুত লাগছে তার। তারা একই বাড়িতে থাকে, অথচ এত সংকোচ হচ্ছে কথা বলতে। সে সামান্য মাথা নাড়িয়ে বলল, রেখে দাও। ঠিক আছে ভাইয়া। কফিটা তুমি নিয়ে এলে তোমার ভাবি কোথায়? ভাবি তো টিভি দেখছে। সামান্য কফিটা নিচে করতে পারল না? ভাবির ওপর রাগ করবেন না ভাইয়া। সে উপরে উপরে রাগ দেখালো, ভেতর থেকে খুব ভালো। আমি এখন যাই ভাইয়া। যাও। আর হ্যাঁ, রুম্পা যদি কখনো তোমার সঙ্গে বাজে আচরণ করে, তার উচিত জবাব তুমি অবশ্যই দেবে, এবং সাথে সাথেই দেবে। আমি জানি আমার রুম্পা কেমন, তাই আমি কখনো তার কথা ধরি না। এই যে দেখো, তোমার সঙ্গে বাজে আচরণ করার পরও তুমি ওর নামে ভালো কথা বলছো, অথচ ক্ষণকাল আগেও তোমার নামে হাজারটা মন্দ বিচার দিয়েছে আমার কাছে। আমি কিছু মনে করিনি ভাইয়া। কফিটা দারুণ করো তুমি খুশবু। খুশবুই তো তোমার নাম। জি ভাইয়া, মিষ্টি করে হাসলো খুশবু। কিছুক্ষণ আগেও সে চেষ্টা করেও খুশবুর নাম মনে করতে পারছিল না, অথচ কথা বলার সময় চট করে মনে পড়ল। সুজন বেশ সন্তুষ্ট হলো খুশবুর সুন্দর ব্যবহারে। খুশবুকে তার মনে ধরেছে। কিছুক্ষণ কথা বলে সে বুঝলো মেয়েটা বেশ মিষ্টি। সুজন মিষ্টি হেসে বলল, আচ্ছা, আর হ্যাঁ, একটু মানিয়ে নিও। রুম্পার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আপনি এভাবে ক্ষমা চাইবেন না ভাইয়া, আমার ভীষণ খারাপ লাগবে এতে। ছোট বোনের সঙ্গে এত ফর্মালিটি কেন ভাইয়া? তুমি মেয়েটা যেমন মিষ্টি, কথাও বলো খুব মিষ্টি করে। আপনিও সুন্দর করে কথা বলেন ভাইয়া। সুজন এতক্ষণে খেয়াল করল খুশবুর হাসিটাও দারুণ। সাধারণত একটা মেয়ে সবকিছুই সুন্দর হয় না, কিন্তু এই মেয়েটা সবকিছু তার কাছে ভালো লাগছে। এমনকি এই যে এই মুহূর্তে মেয়েটা ফ্লোরে পা খুঁড়ছে, তার এটা দেখতেও ভালো লাগছে। নিহারের বাতের ব্যথাটা বেড়েছে, তাই রুম থেকে তেমন বের হন না। খুশবু তেল গরম করে নিয়ে শাশুড়ির রুমে চলে এলো। কিছু না বলেই কোমর আর পায়ে তেল মালিশ করে দিল। নিহারি মুখ তুলে চাইলেন, কিন্তু কিছু বললেন না। বেশ আরাম বোধ করছেন তিনি। মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলেন ততটা খারাপ নয়। এদিকে খুশবু ঠোঁট জুড়ে রয়েছে এক অদ্ভুত ধরনের হাসি। আজ খুশবুই নিজে থেকে কথা বলল, মা, আপনার বাতের ব্যথা বেড়েছে বলেননি কেন? আপনার ছেলেকে বলবেন ওষুধ নিয়ে আসবে। এভাবে অনিয়ম করলে চলে? বাবা, আজ এত আদর যত্ন করছো, ব্যাপার কি? আমি আগে থেকে আপনার যত্ন নিতে চাই, কিন্তু আপনি আমাকে দূরে সরিয়ে দেন মা। হো, ঠিক আছে। একদিন সেবা করতে এসে কথা শোনাচ্ছ। ছি ছি মা, তা নয়। হয়েছে, যাও, একটু পর সুফল আসবে। যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। একটু থাকি, আপনার সঙ্গে একটু গল্প করি। কি গল্প করবে? মা, আপনার পরিবারের কেউ কি নেই? ওসব শুনে তোমার কি কাজ শুনি? না, এমনি জানতে ইচ্ছে করলো। আমার একটা ছোট মামাতো ভাই আছে, আর কেউ বেঁচে নেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।